হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব টু শিপ সামওয়ান এই চাইনিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো ছেলেটি আর মেয়েটি দুজনে যখন চলে আসে একটি নোবেলের দুনিয়ায়। মেয়েটি ছেলেটিকে ভালোবেসে যায়, কিন্তু ছেলেটি মেয়েটিকে পাত্তাই দেয় না। তারপর কিভাবে তাদের দুজনের মাঝে প্রেম হয়ে যায় তাই আমরা এই ড্রামাতে জানবো। আজকে আমি এক্সপ্লেন করব টু শিপ সামওয়ান এই চাইনিজ ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে দেখতে পাই আমাদের মেন হিরোইন ইয়ানকিকে। ইয়ানকি যখন সমুদ্রের পাশে বসেছিল তখন একটি অজানা ছেলে এসে তাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দেয়। সেখানে চলে আসে আমাদের হিরো জিসু। জিসু তখন চিৎকার করে ইয়ানকিকে ডাকতে থাকে। তারপর সিন চলে আসে বর্তমানে। সকালবেলা ইয়ানকি তার অফিসে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে চলে আসে। তখনই সেখানে যখন সে পা পিছলে পড়ে যাচ্ছিল, সে তখন মাস্ক পরা একটি ছেলের কোলে বসে পড়ে। ছেলেটিকে দেখে ইয়ানকির মনে লাড্ডু ফুটতে থাকে। ছেলেটি তখন ইয়ানকিকে বলতে থাকে সে আর কতক্ষণ যাবত তার কোলে বসে থাকবে। ইয়ানকির তারপর হুঁশ আসে আর সে তাড়াতাড়ি করে উঠে পড়ে। ইয়ানকির হাত থেকে খাবার সে ছেলেটির শার্টে লেগে যায়। ইয়ানকি সেটা পরিষ্কার করে দিতে চায়, কিন্তু ছেলেটি ইয়ানকিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানকি তো জানতোই না যে এই ছেলেটি হতে যাচ্ছে তার ভালোবাসার মানুষ। তারপর ইয়ানকি যখন অফিসে চলে আসে তখন লি নামের একটি মেয়েকে দেখে আমরা বুঝতে পারি যে মেয়েটি সবসময় ইয়ানকিকে হিংসে করে। তারপর চলে আসে অফিসে ইয়ানকির বস। ইয়ানকির বস ইয়ানকিকে সবসময় বকাঝকা করে। ইয়ানকি তাই তার বসকে অনেক ভয় পায়। ইয়ানকি তার বসকে বলতে থাকে তাদের ভালো মানের ভিডিও কন্টেন্ট বানাতে হবে। তার পছন্দের একজন লেখক আছে যার নাম জিসু। সে চাইছে জিসুর লেখা নোবেল নিয়ে কন্টেন্ট তৈরি করার জন্য। ইয়ানকির বস বলে দেয় সে যেন জিসুর সাথে কথা বলে নেয় এই কন্টেন্টে কপিরাইটের ব্যাপারে। ইয়ানকি যখন জিসুর দেখা পায় তখন সে জিসু বলে ডাকতে থাকে, কিন্তু জিসু ইয়ানকিকে একদমই পাত্তা দেয় না। জিসুর পিছু করে ইয়ানকি লিফটে চলে আসে, কিন্তু ইয়ানকি তখন লক্ষ্যই করেনি যে জিসু তার পাশে দাঁড়িয়ে আছে। ইয়ানকি তারপর জিসুর বাড়িতে চলে আসে আর জিসুর দরজায় নক করতে থাকে, কিন্তু বোকা জিসু তখন ভাবতে থাকে যে ইয়ানকি হয়তোবা চোর হবে। তাই সে তখন সিকিউরিটি গার্ড দিয়ে ইয়ানকিকে সেখান থেকে বের করে দেয়। তারপর জিসু নতুন করে তার একটি নোবেল লেখা শুরু করে। যে নোবেলটাতে ইয়োলো নামের ছেলেটি একজন আইডল ছিল। মিডিয়ার লোকেরা তাকে জিজ্ঞাসাবাদ করছে যে শিনিং এর সাথে তার সম্পর্ক কি, শিনিং এর সাথে কি তার সত্যি রিলেশন আছে। ঠিক একইভাবে শিনিংকেও মিডিয়ার লোকেরা জিজ্ঞাসাবাদ করতে থাকে যে আইডল ইয়োলোর সাথে কি তার রিলেশন আছে। ইয়োলো তখন শিনিংকে প্রোটেক্ট করার জন্য সেখানে চলে আসে আর সবাইকে বলে দেয় যে শিনিং তার গার্লফ্রেন্ড আর শীঘ্রই শিনিং তার ফ্যামিলি হতে যাচ্ছে। সে চায় না যেন শিনিংকে কেউ বিরক্ত করুক। তারপর ইয়োলো সত্যি সত্যি শিনিংকে প্রপোজ করে দেয় আর শিনিংকে বলে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য। ইয়োলো শিনিংকে কাছে টেনে নেয় আর তাদের দুজনের মাঝে মিল হয়ে যায়। আর এখানে জিসুর নোবেলের একটি অংশ শেষ হয়ে যায়। তারপর আবারও ইয়ানকির বস তাকে অনেক বকাঝকা করতে থাকে যে লেখক জিসুর সাথে কি সে এখনো কপিরাইটের ব্যাপারে কথা বলেনি। ইয়ানকি তাই আবারও চলে আসে জিসুর সাথে দেখা করার জন্য। ইয়ানকি দেখতে পায় ডেলিভারি বয় চলে এসেছে জিসুর জন্য একটি পার্সেল নিয়ে। ইয়ানকি বলে সে জিসুর কাছের একজন মানুষ, তাই সেই পার্সেলটি জিসুর হয়ে নিয়ে নেবে। ইয়ানকি যখন পার্সেলটি নিয়ে জিসুর কাছে চলে আসে তখন জিসু ইয়ানকিকে তার ঘরে প্রবেশ করতে দেয় না আর বলে তার এই পার্সেলটিরও দরকার নেই। তখন ইয়ানকি বলে জিসু তাকে অযথা ভুল বুঝছে, সে তো চোর নয়। কিন্তু জিসি তখন দরজা বন্ধ করে দিতে চায়। ইয়ানকি সেই মুহূর্তে তার পায়ে চোট পায়, এমনকি সে এখানে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করতে থাকে, কিন্তু এতে করে জিসুর মন গলে না। তারপর জিসু আবারও তার নোবেল লিখতে থাকে যেখানে কিনা ইয়োলোকে তার ম্যানেজার বলছে শিনিং এর সাথে তার রিলেশনটা তো ক্যারিয়ার উপর প্রভাব ফেলবে। ইয়োলো তখন বলে সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চায়, তাই সেও চায় যেন তার একজন গার্লফ্রেন্ড হয়। তারপর ইয়োলোর সাথে শীতিয়ান নামের একটি মেয়ের দেখা হয়। এখানে আমরা বুঝতে পারি যে এক সময় শীতিয়ানের উপর ইয়োলোর ক্রাশ ছিল। ইয়োলো আর শীতিয়ানের মাঝে তো অনেক ভালো মিল আছে। যখন নোবেলের এই পার্টি রিলিজ হয় তখন ইয়ানকির এই পার্টি পরে ভালো লাগে না, কারণ সে দেখতে পায় যে অন্য একটি হিরোইন চলে এসেছে। তাহলে ইয়োলোর সাথে কি শিনিং এর মিল হবে না? ইয়ানকি যখন বাস স্টেশনে বসে এসব কথা বলে যাচ্ছিল তখনই ইয়ানকি চলে আসে অন্য একটি দুনিয়ায়। তখন সে দুনিয়াতে সত্যি সত্যি সে আইডল ইয়োলোর পোস্টার দেখতে পায়, এমনকি সে তার চোখের সামনে ইয়োলো আর শিনিংকে দেখতে পায়। সে দেখতে পায় ইয়োলো প্রথমে শিনিং এর সাথে দেখা করে তারপর শীতিয়ানের সাথে দেখা করছে। এটা দেখে তার সহ্য হয় না, তাই সে শীতিয়ানকে বলে যে ইয়োলোর তো অলরেডি গার্লফ্রেন্ড আছে, সে কেন ইয়োলোর সাথে এভাবে ভাব করছে। ইয়ানকি শিনিংকে ইয়োলো আর শীতিয়ানের কাছে নিয়ে আসে আর বলে শিনিং এ হচ্ছে ইয়োলোর গার্লফ্রেন্ড। তখন শিনিং ইয়ানকিকে বলে যে সে এখানে কি করছে। শিনিং সেই মুহূর্তে ইয়ানকিকে কি বলে ডাক। ইয়ানকি বুঝতে পারে না যে শিনিং তাকে কিভাবে চিনলো। তখনই তার সামনে নোবেলের কিছু লেখা চলে আসে। সে ফিরে আসে সেই নোবেলের দুনিয়া থেকে। আমরা তো দেখতে পাই ইয়ানকি তো ভীষণ ভয় পেয়ে আছে, এই ভেবে যে হঠাৎ করে সে কিভাবে নোবেলের দুনিয়াতে ফিরে গিয়েছিল। আর সত্যি সত্যি ইয়োলো আর শিনিং এর সাথে তার দেখা হয়েছে। সে কি এটা স্বপ্ন দেখেছিল সেটা কিছুই বুঝতে পারছে
না। সে দেখতে পায় এতক্ষণ যাবত তার সাথে যা কিছু হয়েছে সবকিছু নোবেলে লেখা আছে। নোবেলের সাথে তার সাথে ঘটে যাওয়া ঘটনা মিল হয়ে গেছে। তারপর পরদিন ইয়ানকি দেখতে পায় একটি মেয়ে যিশুকে খুব বকাঝকা করছে যে যিশু নাকি তার বাচ্চাকে ধাক্কা মেরেছে। ইয়ানকি সেখানে চলে আসে আর যিশুকে বাঁচিয়ে নেয়। যিশু তখন ইয়ানকিকে থ্যাঙ্কস জানায় আর তাকে সরি বলে, প্রথমে তাকে চোর ভাবার জন্য। ইয়ানকি সেই মুহূর্তে যিশুর দিকে এক পলকে তাকিয়ে বুঝতে পারে যে ওই দিন সকালে সে বাস স্টেশনে যে ছেলেটির কোলে বসে পড়েছিল সে মাস্ক পরা ছেলেটি হচ্ছে যিশু। ইয়ানকি যিশুর দিকে এভাবে তাকিয়ে আছে বলে যিশুর ভালো লাগে না, তাই সে ইয়ানকির কাছ থেকে চলে আসে। তারপর ইয়ানকির বস ইয়ানকিকে আবারও বকাঝকা করতে থাকে। সে কি এখনো যিশুর সাথে কপিরাইটের ব্যাপারে কথা বলেনি? তখনই ইয়ানকির ফোনে যিশুর কল চলে আসে। যিশু বলে ইয়ানকি যেন তার সাথে দেখা করে। ইয়ানকি তাই চলে আসে যিশুর সাথে দেখা করার জন্য। যিশু তখন ইয়ানকিকে বলে যে ওই দিনের পার্সেলটা তার ছিল না, তার এই পার্সেলটার দাম তাই ইয়ানকিকেই দিয়ে দিতে হবে। ইয়ানকি বলে সে তো এত টাকা দিতে পারবে না। যিশু বলে যেমনটা করেই হোক ইয়ানকিকে এই পার্সেলের দামটা দিতে হবে। ইয়ানকি তখন উল্টাপাল্টা চিন্তা করতে থাকে যে যিশু তাকে কেমন করে পার্সেলটার দামটা দিতে বলছে। যিশু ইয়ানকির কাছ থেকে তারপর চলে আসে। ইয়ানকি তো তারপর যিশুর উপর খুব রেগেছিল আর বলতে থাকে তার নোবেল লেখাটাও খুব বাজে হচ্ছে। বাস স্টেশনে বসে যখন সে এসব কথা বলে যাচ্ছিল ঠিক একইভাবে ওই দিনের মতো সে চলে আসে নোবেলের দুনিয়ায়। তখন সে দেখতে পায় যে ইয়োলোর তো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। ইয়ানকি এখানে ইয়োলোকে বাঁচিয়ে নেয়। শিনিং ইয়ানকিকে দেখতে পেয়ে ঠিক একইভাবে বলতে থাকে সে এখানে কি করছে। শিনিং আবার ইয়ানকিকে কি বলে ডাকতে থাকে। শিনিং দেখতে পায় যে ইয়ানকি তার হাতে চোট পেয়েছে, তাই সে তাকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু ইয়ানকি সেখান থেকে চলে আসে। সে ট্রাই করতে থাকে তার বাস্তব দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। সে মুহূর্তে শিনিং ইয়ানকিকে ফোন করে আর বলে সে যেন এখন তার অফিসে চলে আসে। ইয়ানকি ভাবতে থাকে এই নোবেলের দুনিয়াতে সেও কি একজন চরিত্র, সে কি সত্যি সত্যি একটি অফিসে জব করে। ইয়ানকি যখন চলে আসে সে দেখতে পায় এই অফিসের সবাই তো বাস্তব দুনিয়ার মতোই আছে, কিন্তু এই নোবেলের দুনিয়ায় তার বস হচ্ছে যিশু। যিশুকে দেখে তো ইয়ানকি তার মুখ লুকিয়ে ফেলে। তখনই সে তার কলিগ সিং সিং থেকে জানতে পারে যে যিশু তো হচ্ছে তার বস, কিন্তু নোবেলে যিশুর নাম হচ্ছে মিস্টার জি। ইয়ানকি যখন যিশুকে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছিল যিশু তা লক্ষ্য করতে পারে, কিন্তু নোবেলের দুনিয়াতে যিশু তো হচ্ছে মিস্টার জি নামে একজন চরিত্র। তারপর ইয়ানকি মিস্টার জি কে বলে যে তার সাথে কিছু কথা আছে। ইয়ানকির কাণ্ড দেখে বাকি সব কলিগরা বলতে থাকে নিশ্চয়ই তাদের দুজনের মাঝে চক্কর আছে। তারপর ইয়ানকি তো মিস্টার জি এর সাথে খুব ভাবসাব করতে থাকে আর মিস্টার জি এর খুব ক্লোজ হয়ে তার সাথে কথা বলতে থাকে, যার কারণে মিস্টার জি খুব লজ্জা পেতে থাকে। এখানে ইয়ানকি তো মিস্টার জি কে বলে দেয় যে সে 10 বছর ধরে মিস্টার জি কে পছন্দ করে। মিস্টার জি তো ইয়ানকির কথা শুনে আরো লজ্জা পেয়ে যায় আর বলে ইয়ানকি যদি কখনো তাকে এমন ধরনের কথা বলে তাহলে সে তাকে ফায়ার করে দেবে। ইয়ানকি বলে সে তো মিস্টার জি কে খুব পছন্দ করে। তখন মিস্টার জি ইয়ানকির মুখ চেপে ধরে। এখানে এমন মনে হচ্ছিল যেন সে তাকে কিস করবে, কিন্তু মিস্টার জি তখন ইয়ানকির ছবি তুলে নেয় আর বলে তার এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে না যে সে তাকে পছন্দ করে। তারপর শিনিং আর ইয়োলোর মাঝে কেমিস্ট্রি চলতে থাকে আর তাদের দুজনের মাঝে কেমিস্ট্রি দেখে ইয়ানকির খুব ভালো লাগে, কারণ সে তো এটাই চায় যেন নোবেলে হ্যাপি এন্ডিং হয়। কিন্তু মিস্টার জি এর মুখটা দেখে আমরা বুঝতে পারি যেন সে শিনিংকে কিছুটা পছন্দ করে। তারপর শিনিং ইয়ানকির হাতে চোট দেখতে পায়, তাই সে ইয়ানকিকে বলতে থাকে সে যেন এখনই হসপিটালে যায়। ইয়ানকি তখন মিস্টার জি কে বলে সে যেন তাকে হসপিটালে নিয়ে যায়। ইয়ানকি তো অসুস্থ হওয়ার খুব নাটক করতে থাকে আর বলে সে তার মৃত্যুর আগে তার ভালোবাসার মানুষটিকে দেখতে চায়। ইয়ানকি তো মিস্টার জি এর সাথে খুব পাগলামো করে যাচ্ছিল। মিস্টার জি শিনিংকে বলে যে ইয়ানকি তো মিথ্যে বলে যাচ্ছে। ইয়ানকির অ্যাক্টিং এর কাছে মিস্টার জি হেরে যায়, তাই মিস্টার জি ইয়ানকিকে কোলে নিয়ে নেয়। তারপর মিস্টার জি তো ইয়ানকিকে পুরো টেনে হেঁচড়ে হসপিটালে নিয়ে যেতে থাকে। ইয়ানকি তো দেখতে পায় মিস্টার জি এবার তাকে সত্যি সত্যি হসপিটালে নিয়ে যাচ্ছে। মিস্টার জি ইয়ানকিকে ভয় দেখানোর জন্য বলতে থাকে সে তো ইয়ানকিকে এখনই হসপিটালে নিয়ে যাবে আর তার অপারেশন করিয়ে দেবে। তারপর ইয়ানকি বলতে থাকে এখন তার অনেক ভালো লাগছে। তারপর ইয়ানকির যখন বমি হচ্ছিল তখন সে বাইরে বের হয়ে শীতিয়ান আর লুহুইকে একসঙ্গে দেখতে পায় আর ভাবতে থাকে নিশ্চয়ই তাদের দুজনের মাঝে চক্কর চলছে। একজন রিপোর্টার তখন লুহুইয়ের শীতিয়ানের সাথে ছবি তুলে নিচ্ছিল। ইয়ানকি তখন কায়দা করে সেই রিপোর্টার কাছ থেকে ক্যামেরাটি নিয়ে সে সবগুলো ছবি ডিলিট করে ফেলে। তারপর মিস্টার জি ইয়ানকির কাছে চলে আসে আর বলে সে কি হসপিটালে যাবে না, সে নাকি তার মৃত্যুর আগে মিস্টার জি কে দেখতে চায়। মিস্টার জি যখন ইয়ানকির সাথে এখানে টানাটানি করছিল তখন রিপোর্টারও চলে আসে আর ইয়ানকির সাথে টানাটানি করতে থাকে। রিপোর্টার ঝগড়া করতে থাকে যে ইয়ানকি কেন তার ছবিগুলো ডিলিট করে ফেলেছে। ইয়ানকি তখন সেই রিপোর্টারকে পিটুনি দিয়ে দেয় আর বলে সে কারোর লুকিয়ে ছবি তুলতে পারে না। তারপর মিস্টার জি ইয়ানকিকে নিয়ে চলে আসে একটি রেস্টুরেন্টে। সেখানে ইয়ানকি শীতিয়ান আর ইয়োলোকে একসাথে দেখতে পায়, তাই ইয়ানকি ইচ্ছে করে তাদের দুজনের পাশে বসে পড়ে। তাদের ভালো সময়ের
ব্যান্ড বাজানোর জন্য। সেই মুহূর্তে শিঙিনও সেখানে চলে আসে। ইয়ানকি শীতিয়ানকে বলে সে কেন শেনিং আর ইয়োলোর মাঝে চলে আসছে। এটা নিয়ে ইয়ানকি আর শীতিয়ানের মাঝে ঝগড়া বেঁধে যায়। শীতিয়ান এখানে ইয়ানকিকে ধাক্কা মারে। ইয়ানকি সেই মুহূর্তে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করতে থাকে, কিন্তু মিস্টার জি বলতে থাকে যে ইয়ানকি সবকিছুই অভিনয় করছে। ইয়ানকি বলে মিস্টার জি কে ভালোবেসেই সে এমনটা হয়ে গেছে। এই বলে সে মিস্টার জি কে তার দিকে পানি ছুঁড়ে মারতে বলে, আর বলে তুমি যদি আমার দিকে পানি ছুঁড়ে মারো তাহলে আজ থেকে তোমার জন্য আমার মনে থাকা ফিলিংস গুলো মুছে ফেলবো। তখনই দেখা যায় যে সময় থেমে গেছে। ইয়ানকির চোখের সামনে চলে এসেছে নোবেলের লেখাগুলো। ইয়ানকি সেই লেখাগুলোতে টাচ করলেই সে বাস্তব দুনিয়াতে ফিরে আসে। তারপর ইয়ানকিকে তার বান্ধবী শিং শিং কান্না করে বলতে থাকে তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়েছে। অন্যদিকে জিসুকেও তার ফ্রেন্ড একই কথা বলতে থাকে যে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। তখনই দেখা যায় জিসুর ফ্রেন্ডের সাথেই ইয়ানকির বান্ধবী শিং শিং এর রিলেশন আছে। শিং শিং আর তার বয়ফ্রেন্ড ছাওর সাথে তার মেল হয়ে যায়। ইয়ানকি তো ভুল করে যিশুর গাড়িতে তার ব্যাগটি রেখে দিয়েছিল। তারপর তার হুঁশ আসে যে যিশু তো তার গাড়িটি নিয়ে চলে গেছে, তাই তার ব্যাগটি নেওয়ার জন্য তার যিশুর কাছে আবারও চলে আসতে হয়। ইয়ানকি যিশুকে বলতে থাকে সে কেন তার নোবেলটি এমন করে লিখেছে। তার নোবেলটাতে তো হিরোইন আর হিরোর মাঝে কোনো মিলই নেই, তাদের দুজনের মাঝে অন্য মেয়ে চলে এসেছে। ইয়ানকি তো যিশুর হাবভাব দেখে ভয় পেয়ে যায় যে যিশু এবার তার উপর রেগে গিয়ে তাকে পিটুনি দেবে না তো। তখন যিশু ইয়ানকিকে বলে যে মিটোয়ার সার দেখার জন্য। ইয়ানকি তো তা দেখার সময় পড়ে যাচ্ছিল। সে ভেবেছিল হয়তোবা যিশু তাকে ধরবে, কিন্তু যিশু তো একটা কোল্ড হার্টেড মানুষ। ইয়ানকি সেই মুহূর্তে উইশ করতে থাকে, কিন্তু যিশু বলে তার জীবনে কোনো উইশই নেই। ইয়ানকি যিশুকে স্মাইল করতে বলে, কিন্তু যিশু একটু স্মাইল করে না। তাই ইয়ানকি অনেক কিছু করে যিশুকে হাসাতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। তারপর যিশু দেখতে পায় যে সে তো তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছে না। সে এখন কি করে তার নোবেলটি লিখবে। যিশু দেখতে পায় কেউ যেন তার নোবেলটি নতুন করে লিখেছে। অন্যদিকে ইয়ানকি তো আবারও চলে আসে নোবেলের দুনিয়া, আর যিশুও দেখতে পায় তার কম্পিউটার তাকে নোবেলের দুনিয়াতে নিয়ে যাচ্ছে। যিশু তো চলে আসে নোবেলের দুনিয়ায়, আর সে দেখতে পায় তার নোবেলে লেখা সবগুলো চরিত্রই এখন তার চোখের সামনে রয়েছে। ইয়ানকিও দেখতে পায় নোবেলের সেই অংশ থেকেই আবার সবকিছু শুরু হয়েছে। ইয়ানকি তো মিস্টার জি কে বলেছিল তার দিকে পানি ছুঁড়ে মারার জন্য, কিন্তু এবার সে ভুল করে যিশুর দিকে পানি ছুঁড়ে মেরে ফেলে। ইয়ানকি এটা জানতো না যে যিশু বাস্তব দুনিয়া থেকে নোবেলের দুনিয়াতে ফিরে এসেছে। এখন তার চোখের সামনের চরিত্রটি আর মিস্টার জি নয়। যিশু দেখতে পায় তার গল্পের একটি চরিত্র হচ্ছে ইয়ানকি, কিন্তু নোবেলে ইয়ানকির নাম হচ্ছে কি। ইয়ানকি সব সময়ের মতো যিশুকে বলতে থাকে সে যিশুকে পছন্দ করে। সে পুরো 10 বছর ধরে যিশুকে ভালোবেসে এসেছে। ইয়ানকির কথা শুনে তো যিশু পুরো পাগল হয়ে যায়। যিশু জানতে পারে যে সে একটি কোম্পানির বস। সে তো জানতোই না যে সে কোন কোম্পানির বস। তাই সে ইয়ানকিকে ড্রাইভিং করে তাকে কোম্পানিতে নিয়ে যেতে বলে। ইয়ানকি তো ড্রাইভিং জানতো না, সে তাই বাজেভাবে ড্রাইভিং করে। ইয়ানকি তারপর যিশুকে বলে সে কি তার উপর রেগে আছে। রেগে গিয়ে যিশু আবার তাকে ফায়ার করে দেবে না তো। যিশু তখন ইয়ানকির খুব কাছে চলে আসে আর তার পথ ছাড়তে বলে। ইয়ানকি তখন বলে তুমি কি তোমার সৌন্দর্য দেখে আমার মন কাড়ার চেষ্টা করছো। কিন্তু যিশুর তো এসব রোমান্টিক কথাবার্তা ভালোই লাগে না। তারপর ইয়ানকি যিশুকে বলতে থাকে যিশু কতটা ভালো, এতটা রেগে যাওয়ার পরও সে তাকে ফায়ার করেনি। এই কারণে তো যিশুর প্রতি তার ভালোবাসা আরো বেড়ে গেছে। ইয়ানকির কথা শুনে যিশুর খুব বিরক্ত লাগে। এমনকি অফিসে সারাক্ষণ ইয়ানকি দূর থেকে শুধু যিশুকেই দেখে যাচ্ছিল। তাই যিশু রেগে ইয়ানকির দিকে তাকিয়ে থাকে। ইয়ানকির এরকম কাণ্ড দেখে অফিসের সবাই নানা রকম কথা বলা বলি করতে থাকে। ইয়ানকিকে তারা বলতে থাকে তাদের বস মিস্টার জি যদি আনরোমান্টিক হয় তাহলে মিস্টার জি তো বিয়ের পর ইয়ানকিকে তার বাড়ি থেকে বের করে দেবে, আর যদি রোমান্টিক হয় তাহলে তাদের তো 3টা বাচ্চা হয়ে যাবে। তারপর ইয়ানকি তো জানে না যে নোবেলের দুনিয়াতে তার বাড়ি কোথায়। তাই সে সারা রাত অফিসেই বসে থাকে। তখন সে তার স্বপ্নে দেখতে পায় যে ইউলির বিপদ হতে যাচ্ছে। তখন সে অফিস থেকে বের হয়ে আসে আর যিশুর সাথে তার দেখা হয়ে যায়। যিশু দেখতে পায় যে ইয়ানকি অনেক খাবার খেয়ে যাচ্ছে। যিশু ইয়ানকিকে বকুনি দিতে থাকে কেন সে বাচ্চাদের মতো এরকম বিহেভ করছে। এত স্ন্যাক্স খাওয়া তো তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর ইয়ানকি যিশুকে জানায় যে তার তো কোথাও থাকার জায়গা নেই। সে যে অ্যাপার্টমেন্ট রেন্ট করেছিল সেটার দাম তো এখনো সে দিতে পারেনি। ইয়ানকি তো এখানে যিশুকে মিথ্যে বলে। সে ধরাই দেয় না যে সে বাস্তব দুনিয়া থেকে নোবেল দুনিয়াতে ফিরে এসেছে। যিশু ইয়ানকিকে নিয়ে সন্দেহ করতে থাকে যে ইয়ানকি তাকে মিথ্যে বলছে না তো। যিশু ইয়ানকিকে বলে তার বাড়িতে চলে আসার জন্য। যিশু তাই ইয়ানকিকে নিয়ে আসে। ইয়ানকি ভাবতে থাকে মিস্টার জি তাকে সত্যি সত্যি পছন্দ করে ফেলেনি তো, তাই তো সে তাকে তার বাড়িতে থাকতে দিয়েছে। যিশু বলে সে তো তার সামনের অ্যাপার্টমেন্টটাতে থাকবে, কারণ সে মনে করে ইয়ানকি আর তার মাঝে ডিস্টেন্স থাকা উচিত। ইয়ানকি তখন বলে সে তো যিশুকে ছাড়ছে না। যিশুকে তো সে সারাটা জীবন ভালোবেসে যাবে, যদিও যিশু তাকে পছন্দ না করে। ইয়ানকির এরকম রোমান্টিক কথা শুনে যিশু ফিদা হয়ে যায়। ইয়ানকি যিশুকে পটাতে থাকে আর বলে যিশু তো খুব হ্যান্ডসাম আর দয়ালু একটা মানুষ, তার উচিত ইয়ানকির সাথে একই অ্যাপার্টমেন্টে থাকা। তারপর যিশু দেখতে পায় যে নোবেলের দুনিয়াতে তার একটি ছোট বোনও আছে যার নাম কিনা ফেই।
ফে যখন জানতে পারে যে ইয়ানকি তার ভাইকে পছন্দ করে তখন সে বলে যে তার ভাই তো খুব হ্যান্ডসাম আর ইয়ানকি তার ভাইয়ের জন্য একদমই যোগ্য নয়। এখানে আমরা জানতে পারি ফেও আইডল ইউলিকে খুব পছন্দ করে। ফে তারপর ইয়ানকিকে জানায় যে তার ভাইয়ের শিনিং এর উপর ক্রাশ আছে। ইয়ানকি চাইলে তার ভাইকে পটিয়ে নিতে পারে কারণ তার ভাই এখনো সিঙ্গেল আছে। ইয়ানকি জানায় ইউলি আর শিনিং কে একসাথে খুব ভালো লাগে। এতে করে ফে তো রেগে যায় কারণ সে ইউলিকে পছন্দ করে। ফে রেগে তার ভাইকে বলে ইয়ানকিকে ফায়ার করে দেওয়ার জন্য। তখন জিসু বলে যে সে ইয়ানকিকে তার অ্যাসিস্ট্যান্ট বানাতে চায়। ইয়ানকি বলে তার মনে হয় সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। ইয়ানকি জিসুকে বলে আমি যদি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই তাহলে আমার মনে হয় আমি তোমাকে আরো বেশি পছন্দ করা শুরু করব। ইয়ানকি তো তখন জিনকির ডেস্কে বসে তাকে অনেক রোমান্টিক কথাবার্তা বলতে থাকে। জিসু বলে ইয়ানকি যদি তার অ্যাসিস্ট্যান্ট হয়ে দায়িত্ব পালন করে তাহলেই বোঝা যাবে যে ইয়ানকি তাকে কতটা ভালোবাসে। ইয়ানকি চলে যাবার পর জিসু স্মাইল করতে থাকে। আমরা বুঝতে পারি যে ইয়ানকিকে জিসুর ভালো লাগে। তারপর ইয়ানকি ইচ্ছে করে ভুল করতে থাকে যেন জিসু তাকে অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য মানা করে দেয়। কিন্তু ইয়ানকি এত ভুল করার পরও জিসু একটু রাগ করে না। ইয়ানকি বুঝতে পারে না জিসুর হঠাৎ করে কি হয়ে গেল। জিসু তো তাকে একটু বকুনি দিচ্ছে না। তাই ইয়ানকি জিসুর জন্য খুব বাজে ভাবে কফি তৈরি করে। কিন্তু জিসু তখন বলে সে ইয়ানকির জন্য অনেক কেয়ার করে। তাই ইয়ানকি যেন এখনই তার সামনে দাঁড়িয়ে এই কফিটা খায়। ইয়ানকি তখন ইচ্ছে করে জিসুর কোটে সে কফি ফেলে দেয়। ইয়ানকি তো দেখতে পায় যে এবার জিসু তাকে সারাক্ষণ তাকিয়ে দেখে যাচ্ছে। তারপর ইয়ানকির হাতে যখন ড্রিঙ্কস ছিল তখন তার মনে হতে থাকে যেন সে এখনই তার বাস্তব দুনিয়াতে ফিরে যেতে পারবে। এসব কথা ভাবতে ভাবতে সে জিসুর দিকে ড্রিঙ্কস ছুঁড়ে মারে। জিসু তো এতে করে রেগে যায়। ইয়ানকি তখন জিসুর উপরে উঠে বসে আর জিসুকে কিস করতে যায় কিন্তু জিসু ইয়ানকিকে কিস করতে দেয় না। ইয়ানকি তো এমনটা করছিল তার বাস্তব দুনিয়াতে ফিরে যাওয়ার পথ খোঁজার জন্য। ইয়ানকি তখন তার নিজের উপরই পানি ঢেলে দেয় আর জিসুকে সরি বলতে থাকে তার সাথে এরকমটা করার জন্য। ইয়ানকি যখন গা মুছে যাচ্ছিল তখন জিসু তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। জিসুর এমন তাকানো দেখে ইয়ানকি বলতে থাকে সে ঠিক আছে তো। তারপর ইয়ানকি যখন জানতে পারে শিনিং আর ইউলি ডেট করতে যাচ্ছে তখন তাদের দুজনকে দেখার জন্য সে রেস্টুরেন্টে চলে আসে। কিন্তু ইয়ানকির পিছু পিছু সেখানে জিসুও চলে আসে। দূর থেকে ইয়ানকি ইউলি আর শিনিং এর রোমান্স দেখে যাচ্ছিল আর এনজয় করছিল। আর ইয়ানকির এসব কাণ্ড দেখে জিসুর হাসি পায়। ইয়ানকি সেখানে পুরো বাচ্চাদের মতো বিহেভ করে যাচ্ছিল। ইয়ানকি দূর থেকে ইউলি আর শিনিং এর রোমান্স দেখে যাচ্ছিল আর সব সময় জিসু তার পিছু করে যাচ্ছিল। এবার ইয়ানকি তো জিসুর প্রতি বিরক্ত হয়ে যায়। ইয়ানকি তাই জিসুকে বলতে থাকে জিসুকে তাকে খুব মিস করে যাচ্ছে তাই জিসুকে দেখার জন্য সে তার পিছু করছে। তখন জিসু বলে ইয়ানকি কেমন করে এতটা শেমলেস হতে পারে। তারপর জিসু ইয়ানকিকে তার গাড়িতে করে অফিসে যেতে বলে। ইয়ানকি তখন সিট বেল্টটা লাগাতে পারছিল না তাই জিসু যখন তাকে হেল্প করার জন্য তার ক্লোজ হয়ে যায় তখন ইয়ানকি তো জিসুকে হা করে দেখে যাচ্ছিল। এখানে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। তারপর আমরা বুঝতে পারি যে জিসু তো বুঝে ফেলেছে যে ইয়ানকি তার নোবেলের কোনো চরিত্র নয়। ইয়ানকি বরঞ্চ চলে এসেছে বাস্তব দুনিয়া থেকে নোবেলের দুনিয়ায়। ইয়ানকি বলতে থাকে সে জিসু নামক একজন লেখককে চেনে আর মিস্টার জি তো সে লেখকের চেয়েও খুব ভালো একটা ছেলে। জিসু তো দেখতে পায় যে ইয়ানকি তার নামে বদনাম করে যাচ্ছে তাই জিসু তাই খুব বাজেভাবে ড্রাইভিং করে আর এতে করে তো ইয়ানকির অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। প্রথমে দেখানো হয় যে জিসু ইয়ানকিকে অফিসে অনেক কাজ দেয়। ইয়ানকি তখন বলে সে এত রাতে তার বাড়িতে ফিরে যেতে চায় কিন্তু জিসু তার কথা মেনে নেয় না। জিসু বলে সে সারা রাত ইয়ানকির পাশেই বসে থাকবে আর দেখে যাবে সে তার কাজ কমপ্লিট করেছে কিনা। ইয়ানকি দেখতে পায় জিসু এই কথা বলে নিজেই ঘুমিয়ে পড়েছে। ইয়ানকির তাই খুব রাগ হতে থাকে। জিসু যখন ঘুমিয়েছিল তখন ইয়ানকি তার খুব কাছে চলে আসে, তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে আর বলতে থাকে তার আইল্যাশ গুলো খুবই সুন্দর আর তার স্মুথ স্কিন, সে কতটা হ্যান্ডসাম। তখনই জিসুর ঘুম ভেঙে যায় আর তারা দুজনে এখানে লজ্জায় পড়ে যায়। ইয়ানকি সেখান থেকে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেলে আমরা জিসুকে দেখতে পাই স্মাইল করছে। তারপর রাতের বেলা জিসু যখন তার বাড়িতে চলে আসে সে দেখতে পায় তার বন্ধু তার জন্য অনেক খাবার অর্ডার করে রেখেছে কারণ আজ জিসুর জন্মদিন। তাই তার বোন চাইছে তার ভাইকে নিয়ে বার্থডে সেলিব্রেট করার জন্য, কিন্তু জিসু তো এরকম আনহেলদি খাবার একদমই পছন্দ করে। তাই সে তার বোনকে মিথ্যে বলে যে এখনই তার অফিসে কাজ আছে, এই বলে সে বাড়ি থেকে বের হয়ে আসে। তারপর ইয়ানকি
দেখতে পায় যে জিসু একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, তাই ইয়ানকি জিসুকে তার অ্যাপার্টমেন্টে চলে আসতে বলে। তারপর তারা দুজন মিলে যখন খাবার খাচ্ছিল তখন ইয়ানকি ঘরের লাইট অফ করে দেয় আর বলে এভাবে মনে হবে যেন তারা রোমান্টিক ডেট করছে আর একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছে। তারপর ইয়ানকি ফের কাছ থেকে জানতে পারে যে আজ জিসুর জন্মদিন। ইয়ানকি তাই ছোট্ট একটি কেক নিয়ে তাতে মোমবাতি জ্বালিয়ে জিসুর বার্থডে সেলিব্রেট করে। ইয়ানকি তখন জিসুকে জোর করতে থাকে আর বলে বার্থডে সেলিব্রেট করার জন্য তাদের এখনই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দরকার। অন্যদিকে আমরা দেখতে পাই শিতিয়ান আর ইউলি চলে এসেছে রেস্টুরেন্টে। ইউলি সেখানে অনেক ড্রিঙ্কস করতে থাকে কারণ ডাইরেক্টর আজ তাকে অনেক বকুনি দিয়েছে যে তার নাকি অ্যাক্টিং ভালো নয়। তারপর জিসু তো তাদের দুজনকে একসাথে দেখে নেয় আর ভাবতে থাকে শিতিয়ান আর ইউলিকে একসঙ্গে দেখতে পেয়ে তো ইয়ানকি তাদেরকে আলাদা করার জন্য লেগে পড়বে। ইয়ানকি বলে সে এই রেস্টুরেন্টেই খাবে, কিন্তু জিসু তখন ইয়ানকিকে এই রেস্টুরেন্টে যেতে মানা করে। জিসু ইয়ানকির সাথে অনেক জোরাজোরি করতে থাকে। ইয়ানকি বলে জিসু কি আজ কেন এমন দেখাচ্ছে, সে কি ইয়ানকির প্রেমে পড়ে গেছে, সে কেন ইয়ানকির ফেসে টাচ করে যাচ্ছে আর তার হাত ধরে যাচ্ছে। ইয়ানকিও জেদ করে বসে সে এই রেস্টুরেন্টেই খাবে। জিসু ইয়ানকির সাথে এমনটা করতে থাকে যেন ইয়ানকি কিছুতে শিতিয়ান আর ইউলিকে একসঙ্গে দেখতে না পায়। এই কারণে তো জিসু ইয়ানকিকে আলাদাভাবে আজ ট্রিট করছে। আর জিসুর এরকম কাণ্ড দেখে ইয়ানকির কাছে খুব অবাক লাগে। তারপর রেস্টুরেন্ট থেকে ফেরার সময় ইয়ানকির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। জিসু ইয়ানকিকে জড়িয়ে ধরে তাকে বাঁচিয়ে নেয় আর তাকে খুব বকুনি দিতে থাকে কেন সে এতটা বেখেয়ালি হয়ে আছে। ইয়ানকি তো জিসুর এতটা কেয়ার দেখে খুব হতভম্ব হয়ে যায়। ইয়ানকি তারপর শিতিয়ান আর ইউলিকে একসঙ্গে দেখেই ফেলে। ইউলি ড্রাঙ্ক অবস্থায় শিতিয়ানকে শিনিং ভাবতে থাকে আর শিনিং ভেবে সে শিতিয়ানকে জড়িয়ে ধরে। ইয়ানকি দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে তাদের দুজনের কাছে চলে আসে। ইয়ানকি শিতিয়ানকে খুব বকুনি দিতে থাকে। সে তো জানে যে ইউলির অলরেডি গার্লফ্রেন্ড আছে, সেটা জানা সত্ত্বেও সে ইউলির ক্লোজ হয়ে আছে। জিসু ইয়ানকিকে বলতে থাকে ইয়ানকি যেন তাদের দুজনের বিষয়ে নাক না গলায়। ইয়ানকি বলে সে ইউলিকে শিনিং এর কাছে পৌঁছে দেবে। তখনই ইয়ানকি নোবেলের দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে ফিরে আসে। এখন সে ভাবছে সে তো ইউলিকে শিনিং এর কাছে নিয়ে যেতেই পারলো না, তাহলে ইউলি আর শিনিং এর মাঝে কি মিল হবে না। তারপর ইয়ানকি চলে আসে তার অফিসে। ইয়ানকি ভেবেছিল যে নোবেলের দুনিয়াতে হয়তোবা সে 2 দিন কাটিয়েছে, কিন্তু তার অফিসের কলিগ বলে সে 2 ঘন্টা যাবত কোথায় ছিল। ইয়ানকি বুঝতে পারে যে বাস্তব দুনিয়ার 2 ঘন্টাই হচ্ছে নোবেলের দুনিয়ার 2 দিন। তারপর ইয়ানকিকে তার বস বলতে থাকে সে কি জিসুর সাথে কপিরাইটের ব্যাপারে কথা বলেছে। সে এবার এই কপিরাইটের দায়িত্বটা ইয়ানকি আর লিকে একসঙ্গে দিতে চায়। দেখা যাক কে এই কাজটি করে দিতে পারে। এখন তো লি আর ইয়ানকির মাঝে কম্পিটিশন শুরু হয়ে গেছে। তারপর রাস্তায় জিসুর সাথে ইয়ানকির দেখা হয়ে যায়। জিসুও তো তখন নোবেলের দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে ফিরে এসেছিল। জিসু জানতো এতক্ষণ যাবৎ ইয়ানকি নোবেলের দুনিয়াতেই ছিল। নোবেলের দুনিয়ার বিষয়ে জিসু ইয়ানকির সাথে কথা বলতে চায়। ইয়ানকি বলে সেও জিসুর সাথে কিছু কথা বলতে চায়। এই বলে সে জিসুর গাড়িতে উঠে পড়ে, কিন্তু সে জিসুর সাথে কপিরাইটের ব্যাপারে কথা বলতে থাকে। জিসু এতে করে রেগে যায় আর ইয়ানকিকে তার গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর আমরা আরেকটা সত্যি জানতে পারি। সিং ইয়ানকিকে বলতে থাকে যে তাদের অফিসের কলিগ লি হচ্ছে জিসুর এক্স গার্লফ্রেন্ড। ইয়ানকি অবাক হয়ে যায় জিসুর মতো বোরিং টাইপের ছেলেরও গার্লফ্রেন্ড থাকতে পারে। পরদিন অফিসে লি ইয়ানকিকে জানায় যে জিসু নাকি তার সাথে দেখা করতে চাইছে। ইয়ানকি এ কথা শুনে ছদ্মবেশে জিসু আর লিয়ের পিছু করে। এখানে আমরা জানতে পারি যে লিয়ের কারণেই তাদের দুজনের মাঝে ব্রেকআপ হয়েছিল। কলেজ লাইফে লি জিসুর অনেকটা কেয়ার করে যেত। এতটা কেয়ারিং মেয়ে দেখতে পেয়ে জিসু লিকে তার গার্লফ্রেন্ড করেছিল, কিন্তু তারপর লিয়ের কারণেই তাদের দুজনের মাঝে ব্রেকআপ হয়েছিল। ইয়ানকি যখন পাশে ছদ্মবেশে ছিল তখন জিসু তো তাকে চিনে ফেলে। ইয়ানকি রাস্তায় একা দাঁড়িয়ে বিড়বিড় করতে থাকে, বলতে থাকে সে কিভাবে জিসুর মন জিতে নেবে আর তার সাথে কপিরাইটের ব্যাপারে কথা বলতে পারবে। পাশে জিসুকে দেখতে পেয়ে একটি মহিলা তাকে বলতে থাকে এই কিউট মেয়েটি নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড হয়, নিশ্চয়ই তুমি তার সাথে ঝগড়া করেছো, তাই এই কারণে সে বিড়বিড় করে যাচ্ছে। জিসু চলে আসে ইয়ানকির কাছে। তখন কিছু বাচ্চারা ইয়ানকির সাথে দুষ্টুমি করতে থাকে। ইয়ানকিও তখন সেই বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে থাকে। ওয়াটার গান দিয়ে ইয়ানকি পুরোপুরি ভাবে ভিজে যাওয়ার কারণে জিসু তখন ইয়ানকিকে তার কোটটা পরিয়ে দেয়। ইয়ানকিকে সেই মুহূর্তে খুব সুন্দর লাগছিল, তাই জিসুই প্রথমবার ইয়ানকিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। জিসু ইয়ানকিকে তারপর তার বাড়িতে নিয়ে আসে আর তাকে চেঞ্জ করে নিতে বলে। ইয়ানকি জিসুকে বলে তোমার মনে যদি এখনো লির জন্য ফিলিংস থাকে তাহলে আমি তোমার সাথে লির মিল করিয়ে দেব, তার বদলে তোমাকে আমাদের কোম্পানির সাথে কপিরাইটের ঝামেলাটা মিটিয়ে নিতে হবে। কিন্তু জিসু তখন ইয়ানকির কোনো কথায় কান দেয় না। তারপর সিং ইয়ানকির বাড়িতে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, যে কিনা ছিল জিসুর ফ্রেন্ড। জিসুর ফ্রেন্ড বলতে থাকে যে জিসু খুব ভালো একটা ছেলে, সে কখনো কারোর সাথে প্রেম করেনি, লি ছিল তার একমাত্র গার্লফ্রেন্ড, সে সত্যি একটা কোমল হৃদয়ের ছেলে। সেই মুহূর্তে সিং চায় যেন তার বান্ধবী ইয়ানকি জিসুর সাথে প্রেম করে। তাই সিং এর কথা মতো সিং এর বয়ফ্রেন্ড বলতে থাকে ইয়ানকি চাইলে জিসুর মন জিতে
জিতে নিতে পারে আর তার গার্লফ্রেন্ড হয়ে যেতে পারে, তাহলে তো সে তার অফিসের কলিগ লিকে টেক্কা দিতে পারবে। তাই ইয়ানকি সকাল সকাল যিশুর কাছে চলে আসে তাকে ইমপ্রেস করার জন্য। ইয়ানকি বারবার পড়ে যাওয়ার নাটক করতে থাকে, কিন্তু যিশুর তো একটুও মায়া দয়া নেই, সে ইয়ানকির প্রতি একটু কেয়ার দেখায় না। তারপর এখানে তো ইয়ানকির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, যিশু তখন ইয়ানকিকে বাঁচিয়ে নেয় আর ঠিক আগের মতো করে তাকে বকুনি দিতে থাকে। ইয়ানকি তখন ভাবতে থাকে যিশুকে তো একদম নোবেলের দুনিয়ার মিস্টার জি এর মতো মনে হচ্ছে। তারপর ইয়ানকি আবারও ব্যথা পাওয়ার অ্যাক্টিং করতে থাকে। যিশু তো প্রথম তার কেয়ার করে যাচ্ছিল, কিন্তু ইয়ানকি তার কাছে ধরা পড়ে যায়। যিশু তাই ইয়ানকির কাছ থেকে চলে আসে। তারপর যিশু যখন কিছু বয়স্ক লোকদের সাথে এক্সারসাইজ করে যাচ্ছিল, তখন ইয়ানকি বলে সেও এক্সারসাইজ শিখতে যায়। বয়স্ক লোকগুলো বলতে থাকে যিশুর উচিত তার গার্লফ্রেন্ডকে ব্যায়াম শিখিয়ে দেয়া। যিশু তাই ইয়ানকিকে এক্সারসাইজ শিখিয়ে দিতে থাকে। যিশু এতটা ক্লোজ হওয়ায় ইয়ানকির মনে তো তখন রোমান্টিক ফিলিংস হতে থাকে। তার মনে এরকম অদ্ভুত ফিলিংস হওয়ার কারণে সে যিশুর কাছ থেকে লজ্জা পেয়ে দৌড়ে চলে আসে। সেজন্য যিশুর চোখের দিকে তাকে কথাই বলতে পারছিল না। তারপর যিশুর সাথে লি দেখা করে আর বলে সে যিশুর সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু যিশু লিকে বলে দেয় যে লি কেন এখনো চাইছে তার সাথে কথা বলতে। সে কি ভুলে গেছে যে তার বয়ফ্রেন্ড আছে। তারপর যিশু বিচে ক্যাম্পিং করতে আসে। সে দেখতে পায় সেখানে ইয়ানকিও চলে এসেছে। যিশু দূর থেকে দেখতে পায় যে ইয়ানকি ভালো করে তার তাঁবুটি তৈরি করতে পারছে না। যিশু তাই চলে আসে ইয়ানকিকে হেল্প করার জন্য। যিশু যখন ইয়ানকিকে হেল্প করে যাচ্ছিল, তখন ইয়ানকি এক দৃষ্টিতে তাকিয়ে যিশুকে দেখে যাচ্ছিল। যিশু ইয়ানকিকে বলে সে কেন এভাবে তার দিকে তাকিয়ে আছে। ইয়ানকিও বুঝতে পারে না যে সে এসব কি করে যাচ্ছে। তারপর দেখা যায় ঠিক একই জায়গায় চলে এসেছে লি আর তার বয়ফ্রেন্ড। তারপর তারা চারজন যখন একসাথে বসে পড়ে, তখন লি ইয়ানকিকে এখান থেকে চলে যেতে বলে। তখন যিশু বলে যেন ইয়ানকি এখানেই থাকে। লি এর বয়ফ্রেন্ড হান যিশুকে জিজ্ঞাসা করে যে ইয়ানকি কি তার গার্লফ্রেন্ড হয়। তখন যিশু বলে যে ইয়ানকি শুধুমাত্র তার ফ্রেন্ড হয়। তারপর হান যখন লিয়ের কেয়ার করে যাচ্ছিল তা দেখতে পেয়ে যিশুর খুব কষ্ট হতে থাকে। সে তার পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে। যিশু আপসেট হয়ে তারপর খুব একা হয়ে যায়। ইয়ানকি দূর থেকে যিশুর আপসেট হওয়াটা বুঝতে পারে। ইয়ানকি তাই যিশুর পিছু করতে থাকে আর বলে সে যিশুর মনটা ভালো করে দেবে। ইয়ানকি যিশুকে হ্যাপি রাখার জন্য অনেক চেষ্টা করতে থাকে। অবশেষে তারা দুজন মিলে অনেক ভালো সময় কাটায়। ইয়ানকি যখন এখানে পড়ে যাচ্ছিল, তখন যিশু তাকে ধরে নেয়। যিশু ইয়ানকিকে বলে সে কেন এতটা বাচ্চাদের মতো। ইয়ানকি তো তারপর খুব ফানি ভাবে পড়ে যায় আর তাকে দেখতে পেয়ে যিশু খুব হাসতে থাকে। ইয়ানকি খুশি হয়ে যায় যে সে যিশুকে হাসাতে পারলো। এখানে তাদের দুজনের মাঝে অনেক মিল হয়ে যায়। তারা দুজনে একসঙ্গে বসে আকাশের তারাগুলো দেখতে থাকে। সকালবেলা যিশু যখন ছবি তুলে নিচ্ছিল, তখন ইয়ানকি তার ক্যামেরার সামনে চলে আসে আর এভাবে ইয়ানকি এটুকু সময় যিশুকে অনেক হ্যাপি রাখে। তারপর ইয়ানকি যখন বাস স্টেশনে বসেছিল, তখন সে আবারও নোবেলের দুনিয়াতে ফিরে যায়। ঠিক একইভাবে যিশু চলে আসে নোবেলের দুনিয়ায়। নোবেলের পার্টি আবার সেই অংশ থেকে শুরু হয়। যিশু ইয়ানকিকে ইউলির সাথে যেতে দেয় না। এমনকি ইয়ানকি যেন শিনিং আর ইউলির সাথে যোগাযোগ করতে না পারে, এই কারণে সে ইচ্ছে করে ইয়ানকির কাছ থেকে তার ফোনটি নিয়ে মেন হলের ভেতরে ফেলে দেয়। তারপর কোম্পানির ঝামেলার কারণে তো ইউলি আর শিনিং এর মাঝে অনেক ঝগড়া বেঁধে যায়। ইয়ানকির তো তাদের দুজনের মাঝে এরকম ঝগড়া দেখে ভালো লাগে না, তাই সে যিশুকে অনেক বকুনি দিতে থাকে যে তার কারণে শুধুমাত্র তাদের দুজনের মাঝে ঝগড়া হয়েছে। সে তো ইউলি আর শিনিং এর মাঝে হ্যাপি এন্ডিং দেখতে চায়। ইয়ানকি যিশুকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে আর বলে এবার কি তারা ব্রেকআপ করে নেবে, আমি তো তাহলে রাতে ঘুমোতেই পারবো না। যিশু তখন ইয়ানকিকে থামানোর জন্য বলতে থাকে সে শিনিং আর ইউলির মাঝে সম্পর্ক ঠিক করে দেবে। ইয়ানকি তখন খুশি হয়ে যিশুকে জড়িয়ে ধরে। ইয়ানকির চুল যিশুর শার্টের বোতামে আটকে যায়, তাই যিশু ট্রাই করতে থাকে তা খোলার জন্য। ইয়ানকি তখন লজ্জা পেয়ে তার চোখ বন্ধ করে ফেলে। তাদের দুজনের এরকম কাণ্ড কারখানা অফিসের বাকি সব কলিগ উকি পেতে দেখছিল। ইয়ানকি তো তারপর যিশুর উপর পড়ে যায় আর তাদের দুজনের মাঝে এরকম রোমান্টিকতা দেখে সবাই বলতে থাকে নিশ্চয়ই তাদের দুজনের মাঝে রিলেশন আছে। তারপর সবাই বলা বলি করতে থাকে যে শিনিংকে পাওয়া যাচ্ছে না। যিশু বুঝতে পারে যে শিনিং কোথায় আছে, তাই যিশু চলে আসে শিনিং এর কাছে আর বলে সে যেন ইউলির সাথে ব্রেকআপ না করে। যিশু শিনিংকে ভালোবাসা নিয়ে অনেক জ্ঞান দিতে থাকে। তখন শিনিং বলে যিশু তো আগে এরকমটা ছিল না, সে কি প্রেমে পড়েছে, তার মাঝে কেন হঠাৎ করে এতটা পরিবর্তন। যিশু যখন শিনিং এর পাশে বসেছিল দূর থেকে তাই ইয়ানকি দেখতে পায়। ইয়ানকি তো তাদের দুজনকে নিয়ে সন্দেহ করা শুরু করে আর বলে যিশু কি তাহলে শিনিংকে পছন্দ করে। যিশু ইয়ানকিকে মানা করতে থাকে, সে শিনিংকে একদমই পছন্দ করে না, সে শিনিংকে শুধুমাত্র তার ফ্রেন্ড হিসেবে দেখে।
তারপর ইউলি সেখানে চলে আসে আর শিনিং এর সাথে তার মিল হয়ে যায়। তাদের দুজনের মাঝে এরকম মিল দেখতে পেয়ে ইয়ানকির খুব ভালো লাগে। তারপর ইয়ানকি আর জিসু লক্ষ্য করতে পারে অজানা একটি লোক তাদের সবাইকে পিছু করছে। তারপর জিসু জানায় যে কলেজ লাইফে তার শিনিং এর উপর ক্রাশ ছিল। তখন ইয়ানকি বলে জিসুকে তাহলে এখনো শিনিংকে পছন্দ করে। জিসু বলে ইয়ানকি তাকে পছন্দ করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পরদিন অফিসে ইয়ানকি সারাক্ষণ শুধু এটাই ভাবতে থাকে যে শিনিং এর উপর জিসুর ক্রাশ ছিল। ইয়ানকি যখন জিসুকে দেখে যাচ্ছিল তখন অফিসের বাকি সব কলিগরা বলতে থাকে যে নিশ্চয়ই তাদের দুজনের মাঝে প্রেম চলছে। তারপর শিনিং ব্যথা পাওয়ার কারণে সে হসপিটালে চলে আসে, কিন্তু ইউলি যখন শিনিংকে দেখার জন্য চলে আসে তখনই শিতিয়ান ইউলিকে ফোন করে। ইউলি দেখতে পায় যে শিতিয়ানও তার পায়ে ব্যথা পেয়েছে, তাই ইউলি শিতিয়ানকে একজন ফ্রেন্ড হিসেবেই তার কেয়ার করতে থাকে। এসব দেখতে পেয়ে শিনিং খুব কষ্ট পায়। ইয়ানকি তো এসব একদমই সহ্য করতে পারে না, তাই সে এখানেও কায়দা করে শিতিয়ান আর ইউলিকে আলাদা করে ফেলে। তারপর জিসু দেখতে পায় যে নোবেলের দুনিয়াটাকে কেউ কন্ট্রোল করছে, তার লেখা নোবেলটাকে কেউ নতুন করে লিখছে। অন্যদিকে ইয়ানকি কেউ অজানা কেউ বলে যাচ্ছে যে জিসু তার লেখা নোবেলটাতে ইউলি আর শিনিং এর মাঝে কখনোই মিল ঘটাবে না। আমরা দেখতে পাই সে অজানা ছেলেটি তো ইয়ানকিকে ফলো করে যাচ্ছে। তারপর ইউলি আর শিনিং এর প্রেমের সম্পর্কটা ইউলির ক্যারিয়ারে প্রভাব ফেলে, আর সব সময় তো শিতিয়ান আর ইউলি আর শিনিং এর সম্পর্কটাকে নষ্ট করতে চায়। শিনিং সবকিছু মেনে নিতে পারছিল না, তাই সে ইউলির সাথে ব্রেকআপ করে নেয়। ইয়ানকি তাই চলে আসে জিসুর কাছে আর খুব কান্না করতে থাকে যে কেন ইউলি আর শিনিং এর মাঝে মিল হচ্ছে না। সে তো তাদের দুজনের মাঝে হ্যাপি এন্ডিং দেখতে চায়। জিসুর তো তখন ইয়ানকির এরকম পাগলামও মেনে নিতে হয়। তারপর জিসু ইয়ানকিকে ওয়াটার ফাউন্টেনে চলে আসতে বলে। তখনই সে দেখতে পায় অচেনা একটি ছেলে ইয়ানকিকে মারতে চাইছে। জিসু তখন ইয়ানকিকে এখানে বাঁচিয়ে নেয়। সে অচেনা ছেলেটি আর জিসুর মাঝে অনেক ফাইট হয়ে যায়। জিসু আর ইয়ানকি দুজনে মিলে দৌড়াতে থাকে। তারপর সে অচেনা ছেলেটি ইয়ানকির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। জিসু তো তখন পুরো পাগলের মতো হয়ে যায়। সে ইয়ানকিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে তার কিছু হয়ে যায়নি তো। ইয়ানকি তখন স্মাইল করে বলে সে কেন এতটা ভয় পাচ্ছে, সে ঠিক আছে। তখনই তার নোবেলের দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে ফিরে আসে। জিসুর সাথে সাথে দৌড়ে চলে আসে ইয়ানকির কাছে যে ইয়ানকি সুস্থ আছে কিনা। জিসু ইয়ানকির কাছে ধরাই দেয় না যে সে হচ্ছে নোবেল দুনিয়ার মিস্টার জি। জিসু তো দেখতে পায় যে তার নোবেলটি কেউ নতুন করে লিখছে, যেখানে কিনা ইউলি আর শিনিং এর মাঝে একদমই হ্যাপি এন্ডিং হবে না। জিসু বুঝতে পারে না তার অ্যাকাউন্টটিকে হ্যাক করে নিয়েছে কেই বা তার নোবেলটি নতুন করে লেখা শুরু করেছে। সেই কালপ্রিটকে খোঁজার জন্য লির বয়ফ্রেন্ড হান জিসুকে হেল্প করতে চায়। তারপর সবকিছু নিয়ে জিসু খুব আপসেট ছিল। তখন ইয়ানকি জিসুর কাছে চলে আসে আর তার পাশে বসে পড়ে। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম জিসু যখন আপসেট হয়ে বসেছিল তখন ইয়ানকি তার পাশে এসে বসে। ইয়ানকি জিসুকে বলে হ্যাকার হিসেবে জিসু তাকে আবার সন্দেহ করছে না তো। জিসু বলে যে ইয়ানকিকে সে বিশ্বাস করে, যে ইয়ানকি কখনো তার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে না। তারপর তারা সবাই মিলে একসাথে দেখা করে। তখন সিং সিং এর বয়ফ্রেন্ড লু বলতে থাকে প্রত্যেকটা কাপলেরই সম্পর্ক শুরু হয় প্রথমে ঝগড়া দিয়ে। এ কথা শুনে ইয়ানকি তো তখন ঘাবড়ে যায়, কারণ জিসুর সাথেও তো তার সবসময় ঝগড়া হয়। তাহলে তাদের মাঝেও কি প্রেম হতে যাচ্ছে? তারপর জিসু বলে সে নোবেল লেখাই বন্ধ করে দেবে। এ কথা শুনে ইয়ানকি জিসুর পিছু করতে থাকে, কারণ ইয়ানকি চায় যেন জিসু তার নোবেল লেখা বন্ধ না করে। জিসুর তো ভালোই লাগে যে ইয়ানকি তার পিছু করছে। জিসু জানতো যে ইয়ানকি তার নোবেল গুলোকে কতটা পছন্দ করে। তারপর সবাই খুব হ্যাপি হয়ে যায় এই কারণে, কারণ সোশ্যাল মিডিয়ায় ইয়ানকি প্রমাণ করতে পারে যে নোবেলের বাকি অংশ জিসু লেখেনি, তাই জিসুর কোনো দোষ নেই। তারপর রাতের বেলা জিসু সবকিছু নিয়ে খুব আপসেট ছিল। সে ইয়ানকিকেও খুব মিস করছিল যে ইয়ানকি তার জন্য কতটা চিন্তা করে। ইয়ানকি জিসুর বাড়িতে চলে আসে তার সাথে কথা বলার জন্য, কিন্তু সাহস পায় না। ইয়ানকি তারপর দূর থেকে লুকিয়ে দেখতে পায় যে লি চলে এসেছে জিসুর সাথে দেখা করার জন্য। লি জিসুকে বলে সে জিসুর জীবনে আবার ফিরে আসতে চায়, সে জিসুর সাথে আবারও রিলেশন করতে চায়, কিন্তু তখন জিসু লিকে মানা করে দেয়। সকালবেলা ইয়ানকি দেখতে পায় যে জিসু বিচের দিকে যাচ্ছে। ইয়ানকি ভাবতে থাকে জিসু আবার সুইসাইড করতে যাচ্ছে না তো। এই ভেবে সে দৌড়ে এসে জিসুকে জড়িয়ে ধরে আর বলে সে জিসুকে কিছুতেই মরতে দেবে না। জিসু বলতে থাকে ইয়ানকি তাকে নিয়ে এসব কি উল্টাপাল্টা চিন্তা করছে। ইয়ানকি তারপর বলে সে জিসুর মনটা ভালো করে দিতে চায়। তারপর তারা দুজনে বিচে একসাথে খুব ভালো সময় কাটায়। ইয়ানকি তো এখানে জিসুর মনটা ভালো করে দেয়। ইয়ানকি তারপর জিসুকে বলে সামনে যতই বিপদ আসুক না কেন সে সবসময় জিসুর পাশে থাকবে। জিসু তারপর ইয়ানকিকে বলে ইয়ানকি তো তার অনেক নোবেল পড়েছে, সে ইয়ানকিকে কিছু বলতে চায়। ইয়ানকি কি তা বুঝতে পেরেছে? ইয়ানকি তখন জিসুর মনের কথা বুঝতে পারে না, সে শুধু ভাবতে থাকে যে জিসু তাকে কি বলতে চাইছে। তারপর ইয়ানকির বান্ধবী সিং সিং ইয়ানকিকে বলতে থাকে তোমাকে আর জিসুকে খুব স্পেশাল মনে হয়, জিসু তো একজন রিচ আর হ্যান্ডসাম ছেলে।
তোমার উচিত তার ফায়দা ওঠানো, যিশুর সাথে প্রেম করা। ইয়ানকেও তার বান্ধবীর কাছ থেকে আইডিয়া জানতে চায় যে সে কিভাবে যিশুর মন জিতে নেবে। অন্যদিকে যিশু শুধু ইয়ানকের কথাই ভাবতে থাকে। বিচে ইয়ানকে তাকে জড়িয়ে ধরেছিল এ কথা সে কিছুতেই ভুলতে পারছে না। তারপর তারা সবাই মিলে যখন রেস্টুরেন্টে বসেছিল তখন ইয়ানকি খুব ড্রিঙ্কস করতে থাকে। তখন সেখানে যিশু চলে আসে। ইয়ানকি তখন বলতে থাকে যিশু কি সত্যি সত্যি তার কাছে চলে এসেছে। সে চেক করতে থাকে যে সে স্বপ্ন দেখছে কিনা। ইয়ানকি যখন যিশুকে টাচ করে যাচ্ছিল যিশু তো এতে করে খুব লজ্জা পায়। ইয়ানকি তো ড্রাঙ্ক হয়ে রেস্টুরেন্টে সবার সামনে খুব বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। আর যিশুর তো এই পাগলি ইয়ানকিকে সামলাতে হয়। তারপর ইয়ানকি তো পানিতে পড়ে যাচ্ছিল, তখন যিশু তাকে বাঁচিয়ে নেয়। যিশু ইয়ানকির ক্লোজ হওয়ায় ইয়ানকি তখন যিশুকে আলতো করে টাচ করতে থাকে, আবারও বলতে থাকে যিশু কতটা হ্যান্ডসাম আর রিচ। ইয়ানকি তারপর যিশুকে কিস করে বসে। যিশু তো তখন একদম হতভম্ব হয়ে যায়। তারপর যিশু ইয়ানকিকে এখানে সত্যিটা বলে দেয়। যিশু বলে আমি হচ্ছি মিস্টার চি, যাকে তুমি নোবেলের দুনিয়াতে দেখতে পাও। যিশু তখন এই কথা বলে তখন ইয়ানকি তার কথা খেয়ালই করে না। যিশু তারপর ইয়ানকিকে তার বাড়িতে নিয়ে আসে আর সোফাতে শুইয়ে দেয়। ইয়ানকি তখন যিশুকে খুব কাছে টেনে নেয়। যিশু ইয়ানকির পা দুটি শক্ত করে ধরে রাখে আর যিশুকে একদমই তার কাছ থেকে যেতে দেয় না। যিশু তারপর ইয়ানকির অনেক কেয়ার করতে থাকে। তারপর যিশু যখন শাওয়ার করতে আসে তখন সেখানে ইয়ানকি চলে আসে। ইয়ানকি সেখানেও যিশুর সাথে পাগলামো করতে থাকে, এমনকি সেখানে সে যিশুর 12টা বাজিয়ে দেয়। যিশুর লজ্জা পেয়ে অবশেষে ইয়ানকির কাছ থেকে পালাতে থাকে। সকালবেলা ইয়ানকি যখন ঘুম থেকে জেগে উঠে সে দেখতে পায় সে যিশুর বাড়িতে আছে। সে বুঝতে পারে না যে গত রাতে কি হয়েছিল। ইয়ানকির সেই মুহূর্তে মনে পড়ে যায় যে গত রাতে সে যিশুকে কিস করেছিল। যিশু বলতে থাকে ইয়ানকি তো গত রাতে অনেক কাণ্ড করেছে। ইয়ানকি বলে গত রাতের কিছুই যেন যিশু সিরিয়াসলি না নেয়। তাই যিশু বলতে থাকে যে প্রেম করার চেয়ে ব্রেকআপ করে নেওয়াটাই ভালো। ভালোবাসা সবসময় ড্রামা আর মুভিতেই মানায়, বাস্তবে শুধু হৃদয় কষ্ট পেতে হয়। ইয়ানকির যিশুর কথাগুলো ভালো লাগে না, কারণ সে লাইফে হ্যাপি এন্ডিং চায়। তারপর যিশু একা একা শুধু ইয়ানকিকে মিস করতে থাকে আর ভাবতে থাকে যে সেও ইয়ানকির মতো লাইফে একটা হ্যাপি এন্ডিং চায়। যিশু তারপর ইয়ানকিকে মেসেজ করে আর বলে সে আগামীকাল ইয়ানকির সাথে দেখা করতে চায়। দুজন দুজনের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিল। দুজনে চলে আসে খুব সুন্দর করে সাজগোজ করে। ইয়ানকি তো এত সাজগোজ করে যিশুর সামনে খুব লজ্জা পাচ্ছিল। যিশু তারপর নিজ হাতে ইয়ানকিকে চা বানিয়ে দেয়। চাটা খেতে খুব বাজে ছিল, কিন্তু ইয়ানকি তবুও বলতে থাকে যে খুব টেস্টি হয়েছে। ইয়ানকি তারপর তার পছন্দের চাটা যিশুকে খাওয়ায়। যিশু তখন বলতে থাকে যে চা তো খুব মিষ্টি, এমন ধরনের চা খেয়ে কি ইয়ানকি এতটা সুইট হয়েছে। এ কথা বলেই তখন ইয়ানকি গত রাতে যিশুকে কিস করেছিল সে কথা সে কল্পনা করতে থাকে। তারপর একটি লোক ইয়ানকিকে খারাপ নজরে দেখছিল, তাই যিশু তখন ইয়ানকিকে তার কোটটি পরিয়ে দেয়। ইয়ানকি তারপর যিশুকে খাবার খাইয়ে দিতে থাকে। রাতের বেলা ইয়ানকি যিশুর কথা মনে করে খুব ব্লাশিং করতে থাকে আর ভাবতে থাকে কেনই বা যিশু আজ তার এতটা কেয়ার করে গেল। অন্যদিকে যিশুরও তো ঠিক একই অবস্থা, সে তার ঘরের প্রতিটা কোনায় কোনায় শুধু ইয়ানকিকেই দেখতে পায়। তারপর যিশুর ফ্রেন্ড লু তাকে বলতে থাকে ইয়ানকি ওই দিন ড্রাঙ্ক ছিল, তখন তো তুমি তোমার বাড়িতে ইয়ানকিকে নিয়ে গিয়েছিলে, তোমাদের মাঝে কি ওই দিন রাতে কিছু হয়েছিল? এ কথা শুনে তখন যিশু স্মাইল করতে থাকে। লু বুঝতে পারে যে যিশু ইয়ানকির প্রেমে পড়েছে। লু তখন যিশুর সামনে ইয়ানকিকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে যে ইয়ানকি মেয়ে হিসেবে খুবই ভালো, অনেক ভালো হবে যদি যিশু ইয়ানকির সাথে ডেট করে। তারপর ইয়ানকির অফিসের একজন কলিগ আনজিং বলে আজ আমি ব্লাইন্ড ডেট করতে যাচ্ছি, তাই আমি চাইছি যেন তুমি আমার জায়গায় ব্লাইন্ড ডেট করতে যাও। তারপর ইয়ানকি যখন ব্লাইন্ড ডেট করতে আসে তখন তার যিশুর সাথে দেখা হয়ে যায়। সে ভেবেছিল হয়তোবা সে যিশুর সাথে ব্লাইন্ড ডেট করতে এসেছে, কিন্তু তারপর সে তার ভুল বুঝতে পারে যে অন্য একটি ছেলে অপেক্ষা করছে তার সাথে ব্লাইন্ড ডেট করার জন্য। তারপর ইয়ানকি যখন সে ছেলেটার সাথে কথা বলে যাচ্ছিল যিশু তখন তাদের কথাগুলো কান পেতে শুনতে থাকে। ছেলেটি তখন ইয়ানকির সাথে যিশুর নোবেল নিয়ে অনেক বাজে বাজে কথা বলে যাচ্ছিল। ইয়ানকি তখন তার প্রতিবাদ জানায় আর ছেলেটির সাথে যিশুর অনেক প্রশংসা করতে থাকে। ইয়ানকির মুখ থেকে তার প্রশংসা শুনে যিশু তো ইমপ্রেস হয়ে যায়। যিশু ইয়ানকির কাছে চলে আসে আর বলে সে ইয়ানকির সাথে কথা বলতে চায়। যিশু তো তারপর ইয়ানকিকে খুব বকুনি দিতে থাকে যে সে কেন এত তাড়াতাড়ি বিয়ে করে নিতে চাইছে। ইয়ানকি যিশুকে বলে যিশু কি তার সাথে রেগে আছে। ইয়ানকি যিশুকে বলতে থাকে সে যেন তার সাথে রাগ না করে, সে তো তার একজন কলিগের হয়ে এখানে ব্লাইন্ড ডেট করতে এসেছিল। ইয়ানকি যখন যিশুর হাতটি শক্ত করে ধরে তার সাথে কথা বলে যাচ্ছিল তখনই সেখানে ইয়ানকির ফ্রেন্ড শিংশিং চলে আসে আর তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে বলতে থাকে তারা দুজনে কি রিলেশনে আছে। এই কথা শুনে তখন যিশু ব্লাশিং করতে থাকে। শিংশিং তারপর বলতে থাকে সে 100% গ্যারান্টি দিতে পারবে যে যিশু ইয়ানকির প্রেমে পড়েছে, এমনকি ইয়ানকির মনেও যিশুর জন্য ফিলিংস আছে। ইয়ানকি তারপর একা একা ভাবতে থাকে সে সত্যি সত্যি কি যিশুর প্রেমে হাবুডুবু খাচ্ছে।
তারপর সকালবেলা ইয়ানকি তেমনটাই করতে থাকে যেমনটা যিসু পছন্দ করে। যিসু যেমন ধরনের মেয়ে পছন্দ করে ইয়ানকি তেমনটা হওয়ার জন্য চেষ্টা করে। ইয়ানকি তারপর যিসুর পছন্দ মতো তার চা তৈরি করে দেয়, কিন্তু ইয়ানকি তারপর দেখতে পায় যে চা তো খুব বাজে হয়েছে। ইয়ানকি আবারও যিসুর জন্য চা তৈরি করতে চায়, কিন্তু যিসু তখন তাকে বাধা দেয়। যিসু এখানে ইয়ানকির হাতটি শক্ত করে ধরলে ইয়ানকি এখানে এক দৃষ্টিতে যিসুর দিকে তাকিয়ে থাকে। যিসু তারপর ইয়ানকিকে বলতে থাকে আজ তার কি হয়ে গেল, তাকে কেন এতটা অদ্ভুত লাগছে। যিসু ইয়ানকিকে বলে আগামীকাল সে ইয়ানকিকে নিয়ে কোথাও যাবে। সকালবেলা যিসু চলে আসে ইয়ানকিকে নেওয়ার জন্য। ইয়ানকি তো তারপর তার সিট বেল্টটা লাগাতে পারছিল না, আর যিসু যখন তাকে হেল্প করতে থাকে ইয়ানকি আর যিসু তখন দুজন দুজনের খুব ক্লোজ হয়ে যায়। তারপর দেখা যায় তার সবাই মিলে যেখানে ঘুরতে এসেছে ঠিক একই জায়গায় চলে এসেছে লিকে দেখতে পেয়ে তো যিসুর ফ্রেন্ড লু খুব রেগে যায় আর বলে ডাইনি মেয়েটাকে আর কখনো তাদের পিছু ছাড়বে না। তারপর লির বয়ফ্রেন্ড হান লিকে বলতে থাকে শুধুমাত্র যিসুর কারণে কি সে এখানে এসেছে। তারপর তারা সবাই মিলে চলে আসে একটি হোটেলে থাকার জন্য। তখন ইয়ানকিকে ইয়ানকির বান্ধবী আইডিয়া দিতে থাকে সে কিভাবে যিসুর সাথে রোমান্স করবে। ইয়ানকির বান্ধবী বলতে থাকে ককরোচ দেখে ইয়ানকি ভয় পেয়ে যাবে আর যিসু চলে আসবে তাকে বাঁচানোর জন্য, আর তখনই তাদের মাঝে রোমান্স হবে। ইয়ানকির তার বান্ধবীর এমন ধরনের আইডিয়া ভালো লাগে না, তাই সিং সিং তাকে আবারও আইডিয়া দিতে থাকে ইয়ানকি যেন এমন ধরনের ড্রেস পরে নেই যেন সে যিসুর অ্যাটেনশন পেতে পারে, তাহলে তো যিসু তার সাথে রোমান্স করবে। তারপর যিসু ইয়ানকিকে ডিনারের জন্য ইনভাইট করে। ইয়ানকি তো তখন যিসুকে ইমপ্রেস করার জন্য খুব সুন্দর করে সাজগোজ করে চলে আসে, আর এই প্রথমবার যিসু ইয়ানকির খুব প্রশংসা করতে থাকে যে ইয়ানকিকে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ইয়ানকি তখন আপসেট হয়ে যায় আর ভাবতে থাকে সবসময় কি যিসুর কাছে ইয়ানকিকে ভালো লাগে না। যিসু ইয়ানকির মনের কথাটা বুঝে ফেলে, তাই সে বলে যে ইয়ানকিকে তার সবসময় ভালো লাগে। তারপর যিসুর কাছে লি চলে আসে আর বলতে থাকে আমি তো দেখছি ইয়ানকির সাথে তুমি সবচেয়ে বেশি হ্যাপি থাকো, তুমি কি ইয়ানকির সাথে রিলেশনে আছো। লি তখন যিসুকে আবারও প্রপোজ করে আর বলে সে যিসুর সাথে আবারও রিলেশনে যেতে চায়। লি যখন যিসুকে এসব কথা বলছিল তখন দূর থেকে ইয়ানকি এসব কথা শুনতে পায়, এমনকি লির বয়ফ্রেন্ড হান ও লির সব কথা শুনে ফেলে। লি এখানে যিসুকে তার সাথে রিলেশন করার জন্য জোর করতে থাকে, কিন্তু যিসু লিকে একদমই পাত্তা দেয় না আর বলে দেয় যে সে লিকে হেট করে। তারপর আমরা লির বয়ফ্রেন্ড হানের ফেসটা দেখতে পাই, যার ফেসটা দেখে আমরা বুঝতে পারি সে কোনো শয়তানি বুদ্ধি করছে। ইয়ানকি তারপর সমুদ্রের পাশে বসে থাকে আর যিসুকে নিয়ে একা একাই বিড়বিড় করতে থাকে। তখন একটি অজানা ছেলে সেই ইয়ানকিকে ধাক্কা মেরে ফেলে দেয়। ইয়ানকি সমুদ্রের নিচে তলিয়ে যায়। তারপর তারা সবাই মিলে ইয়ানকিকে খুব খুঁজতে থাকে, কিন্তু ইয়ানকিকে তারা কোথাও খুঁজে পায় না। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, সেই হচ্ছে এই ড্রামার আসল ভিলেন। হানি যিসুর অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছিল আর তার নোভেলটি নতুন করে লিখেছিল। হান কল্পনা করতে থাকে সেই কলেজ লাইফ থেকে সে যিসুকে খুব হিংসে করে, তাই তো সে যিসুর কাছ থেকে লিকে কেড়ে নিয়েছিল, আর এখন সে যিসুর নোবেলটাকেও তার হাতের মুঠোই করে নিয়েছে। অন্যদিকে ইয়ানকি দেখতে পায় সে তো নোবেলের দুনিয়াতে ফিরে এসেছে। ইয়ানকি শিনিংকে দেখে বলতে থাকে ইউলির সাথে কি তার সম্পর্কটা ঠিক হয়ে গেছে। তখন শিনিং বলে সে ইউলিকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। তখনই আমরা দেখতে পাই যে যিসুও চলে এসেছে নোবেলের দুনিয়াতে। সে পাগলের মতো চলে আসে ইয়ানকির কাছে আর বলে ইয়ানকির কিছু হয়ে যায়নি তো। যিসু তখন ইয়ানকির খুব কেয়ার করতে থাকে। তারপর যিসু বলতে থাকে সে কেন তার এতটা কেয়ার করে যাচ্ছে, ইয়ানকি কি সেটা বুঝতে পারছে না। ইয়ানকি ড্রাঙ্ক হয়ে যিসুকে কিস করেছিল সে কথা কি ইয়ানকি ভুলেই গেছে। ইয়ানকি তারপর ব্যস্ত হয়ে পড়ে শিনিং আর ইউলির মাঝে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু যিসু বারবার ইয়ানকিকে জোর করতে থাকে তার সাথে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। ইয়ানকি বলতে থাকে যিসু কি চায় না যে শিনিং আর ইউলির মাঝে মিল হয়ে যাক। যিসু কি এখনো শিনিংকে পছন্দ করে। তখন যিসু বলে সে কতবার বলবে সে শিনিংকে একদমই পছন্দ করে না। তখনই সেখানে ইউলি চলে আসে। সেখানে ইউলি আর শিনিং এর মাঝে সব রাগ অভিমান ভেঙে যায়। তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে ইয়ানকির খুব ভালো লাগে, কিন্তু যিসুর তো তখন খুব রাগ হতে থাকে যে ইয়ানকি কেন তাকে পাত্তা দিচ্ছে না। ইয়ানকি আর যিসুর মাঝে তো তখন দুষ্টু মিষ্টি খুনসুটি হতে থাকে। তারপর ইয়ানকি ইউলির হাতে দাগ দেখতে পায় আর তার মনে হয় যে ছেলেটা তাকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সেই ছেলেটার হাতেও ঠিক একই রকমের দাগ ছিল। ইয়ানকি তো এখানে ইউলিকে সন্দেহ করতে থাকে যে বাস্তব দুনিয়া দিয়ে কি ইউলি আছে আর সবকিছুর পেছনে কি ইউলিরই হাত। তারপর শিনিং ইউলিকে বলে সে শুধুমাত্র এখন থেকে তার কাজে ফোকাস রাখতে চায়। ইউলি তখন শিনিং এর কথা মেনে নেয়। অন্যদিকে ইয়ানকি দেখতে পায় যে যিসু তার ক্লোজ হওয়ার চেষ্টা করছে। ইয়ানকি যিসুকে বলে তাদের দুজনের উচিত দুজনের কাছ থেকে ডিস্টেন্স রাখা। ইয়ানকি এই কথা বলে যিসুর কাছ থেকে পালাতে থাকে আর তখনই সে তার পায়ে ব্যথা পায়। যিসু তার কাছে ছুটে চলে আসে আর তার কেয়ার করতে থাকে, আর ইয়ানকির এই বিষয়টা খুব ভালো লাগে। ইয়ানকি মনে মনে বলতে থাকে আমি বাস্তব দুনিয়ার যিশুকে পছন্দ করি, তাহলে কি আমি নোবেলের দুনিয়ার যিশুকেও পছন্দ করে ফেলবো। নোবেলের দুনিয়ার যিশুর কাছ থেকে তো আমার ডিস্টেন্স রাখা উচিত।
ইয়ানকি তারপর জিসুকে বলতে থাকে, তুমি তো জানতে যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এখন আমার মনে হয় আমরা দুজন আর এক হতে পারবো না, কারণ তুমি তো একটা রিচ ফ্যামিলিতে বিলং করো। তখন জিসু ইয়ানকির কথা মেনে নেয় না। জিসু এখানে বলে দেয় যে তার মনে হয় সে ইয়ানকিকে ভালোবেসে ফেলেছে। জিসুর কথা শুনে তো ইয়ানকির ভয় হয়, কারণ সে তো শুধুমাত্র ভালোবাসে বাস্তব দুনিয়ার জিসুকে। ইয়ানকি রাতের বেলা প্ল্যান করতে থাকে সে কি এমন করলে জিসু তাকে অপছন্দ করা শুরু করবে। সকালবেলা জিসু দেখতে পায় যে তার মা বাবা চলে এসেছে। তখন সে কল্পনা করতে থাকে বাস্তব দুনিয়াতে তো তার মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল, নোবেলের দুনিয়ায় তার মা বাবাকে একসঙ্গে দেখে জিসুর খুব ভালো লাগে। তারপর ইয়ানকি জিসুর বাড়িতে চলে আসে। ইয়ানকি তো এখানে দুষ্ট মেয়ের মতো সাজগোজ করে চলে আসে। এখানে তো সে এরকমটা করেছিল যেন জিসু তাকে হেট করে, কিন্তু সে এসে দেখতে পায় যে জিসুর মা বাবা এখানে চলে এসেছে। ইয়ানকি জিসুর মা বাবাকে দেখতে পেয়ে পালাতে থাকে, কিন্তু জিসু তখন ইয়ানকিকে আটকায়। জিসুর মা বাবার সামনে সে এমন ভাব করতে থাকে যেন সে জিসুকে খুব ভালোবাসে। জিসুর বাবা বলে দেয় ইয়ানকির মতো এমন ধরনের মেয়েকে সে কখনো তার ছেলের বউ হিসেবে মেনে নেবে না। ইয়ানকি তখন ছুরি নিয়ে ভয় দেখাতে থাকে আর বলতে থাকে যদি সে জিসুকে না পায় তাহলে সে সুইসাইড করে নেবে। জিসুর বাবা তখন ইয়ানকিকে জিসুকে ভুলে যেতে বলে। তার বিনিময়ে জিসুর বাবা ইয়ানকিকে অনেক টাকা দিয়ে দেয়। জিসুর মা তখন জিসুকে দেখাতে থাকে তারা তাদের ছেলের জন্য অন্য একটি মেয়েকে পছন্দ করে ফেলেছে, আর জিসু যেন শীঘ্রই সে মেয়েটির সাথে দেখা করতে যায়। তারপর জিসু যখন অফিসে চলে আসে সে জানতে পারে ইয়ানকি তার জবটি ছেড়ে দিয়েছে। জিসু তা জানতে পেরে পাগলের মতো চলে আসে ইয়ানকির কাছে। ইয়ানকি তাই জিসুকে বলতে থাকে সে ঠিক আছে তো, হঠাৎ করে সে কেন ইয়ানকির প্রতি এতটা কেয়ারিং হয়ে গেছে। তারপর সেখানে ইউলির সাথে ইয়ানকির দেখা হয়ে যায়। ইয়ানকি তখন ইউলির হাতে সেই দাগ আর দেখতে পায় না। এতে করে সে বুঝতে পারে বাস্তব দুনিয়াতে যে ছেলেটি তাকে ধাক্কা দিয়েছিল সেই ছেলেটি ইউলি হতে পারে না। তারপর আবারও জিসু ইয়ানকিকে বলতে চায় যে ইয়ানকি বাস্তব দুনিয়াতে ড্রাঙ্ক হয়ে তাকে কিস করেছিল সেটাকে সে ভুলে গেছে, কিন্তু এ কথা বলার আগে ইউলির কাছে আবারও ইয়ানকি ছুটে চলে আসে আর বলে শিনিং এর সাথে কি তার মিল হয়েছে। ইউলি বলে শিনিং এর সাথে তার সব রাগ অভিমান ভেঙে গেছে। তারপর তো ইয়ানকির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তখন জিসু তাকে বাঁচিয়ে নেয়। জিসু সেই মুহূর্তে ইয়ানকিকে ইয়ানকি বলে ডাকে। ইয়ানকি তখন ভাবতে থাকে নোবেলের দুনিয়াতে তো সবাই তাকে কি নামে ডাকে, তাহলে হঠাৎ করে মিস্টার জি কেন তাকে কি বলে ডাকছে। জিসু এখানে ইয়ানকিকে সত্যিটা বলে দেয় যে সেও ইয়ানকির মতো বাস্তব দুনিয়া থেকেই নোবেলের দুনিয়াতে ফিরে এসেছে। ইয়ানকি এখানে বুঝতে পারে যে মিস্টার জি হচ্ছে তার ভালোবাসার মানুষ জিসু। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে তো আমরা দেখেছিলাম জিসু ইয়ানকিকে সত্যিটা বলে দিয়েছে যে সে নোবেল দুনিয়ার মিস্টার জি নয়, সে বাস্তব দুনিয়া থেকেই চলে এসেছে। আর সেই তো জিসু যাকে কিনা ইয়ানকি পছন্দ করে। ইয়ানকি তো তখন জিসুর সামনে খুব লজ্জা পেতে থাকে। তাহলে কি সে এতদিন জিসুকে মিস্টার জি ভেবে তার সাথে ভালোবাসার নাটক করে এসেছে, তার সাথে এতটা ভাবসাব করে এসেছে। সে তার এতদিনের করা কর্মকাণ্ড নিয়ে খুব লজ্জিত ছিল। সে জিসুকে তার মুখটাই দেখাতে পারছিল না। জিসু ইয়ানকির সামনে লজ্জা পেতে থাকে কারণ সে তো জানতো যে ইয়ানকি তাকে পছন্দ করে। ইয়ানকি জিসুকে বলে জিসু যেন তার কাছ থেকে দূরে থাকে। জিসু ইয়ানকির সাথে কথা বলতে চায়, কিন্তু ইয়ানকি জিসুকে অ্যাভয়েড করতে থাকে। তারা দুজন যখন এভাবে ছোটাছুটি করছিল অফিসের বাকি কলিগরা তাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তারা ভাবতে থাকে হয়তোবা তাদের দুজনের মাঝে কেমিস্ট্রি চলছে। তারপর রাতের বেলা জিসু চলে আসে ইয়ানকির সাথে দেখা করার জন্য। ইয়ানকি তখন জিসুকে তার ঘরের ভেতরে প্রবেশ করতে দেয় না। তখন জিসু বলে যে অ্যাপার্টমেন্টটা তো তার, তাই এই ঘরের ভেতরে প্রবেশ করার জন্য নিশ্চয়ই তার অধিকার আছে। জিসু ইয়ানকিকে বলে এখন থেকে সে সবসময় ইয়ানকির সাথে থাকবে, কারণ ইয়ানকির জীবন বিপদে আছে। কারণ হান্ত চাইছে এখন ইয়ানকিকে মেরে ফেলার জন্য। ইয়ানকি বলে তাহলে তুমি কি এখন থেকে সবসময় আমার সাথেই থাকবে। ইয়ানকি বলে তারে তো কিছু প্রাইভেসি আছে। ইয়ানকি যখন চলে আসছিল তখন সে জিসুর কাছে পড়ে যায়। সে লজ্জা পেয়ে পালাতে থাকে, কারণ এখন তাদের দুজনের মাঝে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছে। জিসু ইয়ানকিকে বলে ইয়ানকি কেন ব্লাশিং করছে। ইয়ানকি বলে তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি আমাকে পছন্দ করো কিনা সেটাই তো আমি জানি না। তখন জিসু বলে প্রথম যখন সে ইয়ানকির সাথে ছিল তখন ইয়ানকিকে নিয়ে তার খুব রাগ হতো, কিন্তু এখন থেকে ইয়ানকির সাথে আর তার রাগ হয় না। ইয়ানকি দেখতে পায় জিসু তো কিভাবে ব্লাশিং করে যাচ্ছে। জিসুর ফিলিংস এর ব্যাপারটা ইয়ানকি বুঝতে পারে। তারপর জিসু তো ইয়ানকির ঘর থেকে যেতেই যায় না, আর বলে সে ইয়ানকির সেফটির জন্য ইয়ানকির সাথেই থাকবে। তারপর তারা দুজন মিলে একসাথে সারা রাত মুভি দেখে। ইমোশনাল সিন দেখে ইয়ানকি তো তখন কেঁদে ফেলে। সে জিসুর পাটাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এখানে
দুজনে মিলে অনেক ড্রিঙ্কস করার কারণে ইয়ানকি খুব ড্রাঙ্ক হয়ে যায়। ইয়ানকি ড্রাঙ্ক হয়ে যিশুর সাথে অনেক পাগলামো করতে থাকে আর পাগল ইয়ানকিকে যিশুর সামলাতে হয়। সকালবেলা ফেই তার ভাইকে কোথাও খুঁজে পায় না। সে আন্দাজ করতে থাকে হয়তোবা তার ভাই ইয়ানকির সাথে আছে। দেখা যায় গত রাতে তো তারা দুজনে একসাথে ঘুমিয়েছিল। যিশুর যখন ঘুম ভেঙে যায় তখন সে ইয়ানকিকে কিস করতে চায়, তখনই ইয়ানকির ঘুম ভেঙে যায় আর দুজনে এখানে খুব লজ্জায় পড়ে যায়। ইয়ানকি দেখতে পায় যে এখানে তো যিশুর বোন ফেই চলে এসেছে। ইয়ানকি তাই যিশুকে লুকিয়ে পড়তে বলে। যিশু যখন বাথরুমে লুকিয়েছিল তখন ফেও বাথরুমেই চলে আসে আর সে তার লুকিয়ে থাকা ভাইটিকে দেখে ফেলে। ফেই তাই ইয়ানকিকে বলতে থাকে তাদের দুজনের এই ব্যাপারটা সে কাউকে জানাবে না। ইয়ানকি তো খুব লজ্জায় পড়ে যায় কারণ যিশুর বোন মনে করছে যে হয়তোবা গত রাতে তাদের দুজনের মাঝে উল্টাপাল্টা কিছু হয়েছে। ইয়ানকি তাই যিশুকে তার ঘর থেকে জোর করে বের করে দিতে থাকে। তারপর যিশু ইয়ানকিকে নিয়ে একটি পার্কে চলে আসে। এখানে তারা দুজন দুজনের সাথে অনেক ভালো সময় কাটায়। তারপর ইয়ানকি দেখতে পায় যে সুইমিং পুলে শিনিং আর ইউলির মাঝে শুটিং চলছে। এখানে শিনিং আর ইউলি যখন আনন্দ করে যাচ্ছিল তাদের দুজনকে দেখে ইয়ানকি খুব হ্যাপি হয়ে যায় কারণ সে তো এটাই চায় যেন ইউলি আর শিনিং এর মাঝে হ্যাপি এন্ডিং হয়। তারপর ইয়ানকি সুইমিং পুলে বাচ্চাদের মতো দুষ্টুমি করতে থাকে আর ইয়ানকির মুখে স্মাইল দেখতে পেয়ে যিশু তখন দূর থেকে স্মাইল করতে থাকে। তারপর দেখা যায় ইয়ানকিকে তো কেউ পানির নিচে টেনে নিয়েছে। যিশু তা দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায় আর পাগলের মতো ইয়ানকিকে খুঁজতে থাকে। যিশু ইয়ানকিকে খুঁজে পায়। ইয়ানকি দেখতে পায় যে যিশু তাকে নিয়ে কতটা ঘাবড়ে গেছে। তাই ইয়ানকি যিশুকে হাসানোর জন্য বলতে থাকে সে সুইমিং পুলে অনেকটা পানি খেয়ে ফেলেছে। যিশু তখন বলে ইয়ানকি যেন এরকম চেষ্টা না করে কারণ তাকে খুব বাচ্চাদের মতো লাগে। তখনই তারা সুইমিং পুলে দুজন দুজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। যিশু বুঝে ফেলে যে এখনই তারা নোবেল দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে ফিরে যাবে। তাই পানির নিচে যিশু তখন ইয়ানকিকে কিস করতে থাকে। যিশু যখন বাস্তব দুনিয়াতে ফিরে আসে তখন সে তাড়াতাড়ি করে সমুদ্রের তীরে যায়। সেখানে সে ইয়ানকির পরে থাকা ফোনটি দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই ইয়ানকি সমুদ্রে পড়ে গিয়েছিল। যিশু তাই সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। যিশু ইয়ানকিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। যিশু ইয়ানকির জন্য খুব ঘাবড়ে যায়। দূর থেকে যিশুর এরকম অবস্থা লিন দেখতে পায়। লিন বুঝতে পারে যে যিশু ইয়ানকিকে কতটা ভালোবাসে। যিশু তখন তার মুখ দিয়ে ইয়ানকিকে শ্বাস দিতে থাকে। ইয়ানকির জ্ঞান ফিরে আসে। তখন যিশু তাকে জড়িয়ে ধরে। ইয়ানকি যিশুকে বলে যে সে একদম ঠিক আছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য দরকার নেই। ইয়ানকির যখন হানের সাথে দেখা হয়ে যায় তখনই তার ইচ্ছে করে হানকে পিটুনি দেওয়ার জন্য, কিন্তু যিশু ইয়ানকিকে বলে সে যেন এই ব্যাপারটা একটু কন্ট্রোলে রাখে। যিশু তারপর একা ইয়ানকির সাথে দেখা করতে আসে আর ইয়ানকির সাথে প্ল্যান করতে থাকে যে সে কিভাবে হানের বিচার করবে। তারপর সবাই যখন সমুদ্রের পাশে বসেছিল তখন সেখানে লিন চলে আসে। যিশু লিনকে তার পাশে বসে পড়তে বলে। এই কথা শুনে তো ইয়ানকি খুব জেলাসি হতে থাকে। যিশু ইচ্ছে করে লিনের সাথে খুব মিল দিতে থাকে। তখন হান সেখানে চলে আসে আর লিনকে যিশুর কাছ থেকে চলে আসতে বলে। লিন হানের কাছ থেকে যিশুকে বেশি দাম দেয়, এতে করে তো হান যিশুকে খুব হিংসে করে। লিন চলে যাওয়ার সময় যিশুর কাছ থেকে ক্ষমা চায় কারণ সে যিশুকে এতদিন বিরক্ত করে এসেছে। তারপর যিশু শিং শিং আর লুয়ের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে তারা হানের কাছ থেকে যিশুর অ্যাকাউন্টে ফিরে পেতে পারে। তাই তো যিশু লিন আর হানকে ডিনারের জন্য ইনভাইট করে। যিশু যখন তাদের দুজনকে এদিকে ব্যস্ত রাখে অন্যদিকে লু, শিং শিং আর রিয়ানকি তাদের প্ল্যান মোতাবেক কাজ করতে থাকে। ইয়ানকি তো হানের কম্পিউটার থেকে সবকিছু হ্যাক করে নেয়। হান যখন যিশুর সাথে ডিনার করছিল তখন সে আন্দাজ করতে পারে যে যিশু নিশ্চয়ই তার সাথে কোন একটা গেম খেলছে। নিশ্চয়ই তার কম্পিউটার থেকে তার অ্যাকাউন্টে ফিরে পাওয়ার চেষ্টা করছে। হান তাই তাড়াতাড়ি করে তার রুমের ভেতরে চলে আসে, কিন্তু এর আগে ইয়ানকি তখন নিজেকে লুকিয়ে ফেলে। ইয়ানকির কাছে যিশু চলে আসে। তারপর লিন হানের সাথে ব্রেকআপ করে নেয় আর বলে ইদানিং হানকে তার কাছে খুব ভয়ঙ্কর লাগছে, তাই সে হানের কাছ থেকে দূরে সরে যেতে চায়। হান লিনকে জিজ্ঞাসা করে ইয়ানকি আমার বিষয়ে তোমার সাথে কিছু বলেছে? তারপর যিশু ইয়ানকিকে বলতে থাকে তার নোবেল দুনিয়াটা ভালোই লাগে কারণ সেখানে সে তার ছোট বোন ফেইকে দেখতে পায়। এই বাস্তব দুনিয়াতে তো ফেই তার মায়ের পেটেই মারা গিয়েছিল। যিশু ভাবে তার জন্যই সে তার বোনটিকে হারিয়েছে, তাই তো সে ছোটবেলা থেকে ডিপ্রেশনে পড়ে যায় আর তার নোবেল লেখা শুরু করে। দূর থেকে শিং শিং আর লু দেখতে পায় ইয়ানকি আর যিশু একসাথে কথা বলে যাচ্ছে। শিং শিং ভাবতে থাকে হয়তোবা আজ যিশু ইয়ানকিকে প্রপোজ করে দেবে। যিশু ইয়ানকিকে সত্যি সত্যি প্রপোজ করে দেয় আর বলে সে সবচেয়ে বেশি ইয়ানকির সাথে হ্যাপি থাকে। সবসময় ইয়ানকিকে হারানোর যেন তার ভয় থাকে। যিশু যখন এসব কথা বলে যাচ্ছিল তখন ইয়ানকি তার কাছ থেকে পালিয়ে আসে কারণ সেই মুহূর্তে সে খুব লজ্জা পাচ্ছিল। যিশু বুঝতে পারে যে ইয়ানকি তাকে ভালোবাসে। তারপর তারা সবাই মিলে খুব ড্রিঙ্কস করে ফেলে। ড্রাঙ্ক হওয়ার পর দেখা যায় শিং শিং আর লুয়ের মাঝে রোমাঞ্চ হচ্ছে। ইয়ানকি তো ড্রাঙ্ক হয়ে যিশুর খুব ক্লোজ হয়ে যায় আর বলে যিশু তখন তাকে কি বলতে চেয়েছিল। যিশু ইয়ানকিকে বলে দেয় যে সে ইয়ানকিকে ভালোবাসে। ইয়ানকি তখন খুশিতে নাচতে থাকে। যিশু ইয়ানকিকে কাছে টেনে নেয় আর বলে তোমার মনেও কি আমার জন্য একই ফিলিংস আছে? তখন ইয়ানকি তো যিশুকে কিস করে দেয়। তাদের দুজনের মাঝে রোমাঞ্চ হতে থাকে। যিশু ইয়ানকিকে
ইয়ানকিকে তারপর কোলে তুলে নেয় আর তার ঘরে নিয়ে আসে। দূর থেকে তো হান, জিসু আর ইয়ানকির রোমান্স দেখে যাচ্ছিল। জিসুকে হ্যাপি দেখতে পেয়ে হান খুব জ্বলতে থাকে। সকালবেলা ইয়ানকি যখন জেগে ওঠে তখন সে ভাবতে থাকে গত রাতে জিসু আর তার মাঝে কি উল্টাপাল্টা কিছু হয়েছিল, নাকি সে জিসুকে নিয়ে স্বপ্ন দেখেছিল। ইয়ানকি যখন তার ব্যালকনিতে চলে আসে তখন সে জিসুকে দেখতে পায়। জিসু তখন বলতে থাকে যে গত রাতে ইয়ানকি তার স্বপ্নে এসেছিল। তারপর লিফটে যখন দুজন দুজনের সাথে হাতে টাচ লেগে যায় তখন তারা একে অপরের সাথে খুব লজ্জা পেতে থাকে, কারণ এখন থেকে তাদের দুজনের মাঝে তো সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে। গাড়িতে যখন ইয়ানকি বসেছিল তখন সে জিসুকেই দেখে যাচ্ছিল। জিসু তাকাতে ইয়ানকি লজ্জা পেয়ে যায়। তখন জিসু ইয়ানকিকে বলে ইয়ানকি যেন এভাবেই তাকে দেখে যায়। তারপর ইয়ানকি যখন তার অফিসে চলে আসে তখন তার কলিগ তাকে বুঝিয়ে দিতে থাকে সে কিভাবে জিসুর সাথে তার প্রেমটা চালিয়ে যাবে। তাদের দুজনের কথা তো লিন বাইরে থেকে শুনে ফেলে। লিন খুব জেলাসি হতে থাকে কারণ এখন ইয়ানকি আর জিসুর মিল হয়ে গেছে। লিন জেলাসি হয়ে ইয়ানকিকে তখন অফিসের অনেকগুলো কাজ দেয়। তারপর লিন তো হানকে ছেড়ে চলে যায়, তার সাথে চিরকালের জন্য ব্রেকআপ করে নেয়। তাই হান ভাবতে থাকে সে জিসুর কারণে আজ লিনকে হারিয়ে ফেলেছে। তাই জিসুর কাছ থেকে বদলা নেওয়ার জন্য তার মনে আগুন জ্বলতে থাকে। তারপর ইয়ানকি জানতে পারে যে জিসু তার নোবেলটি ডিলিট করতে যাচ্ছে। ইয়ানকি তাই জিসুর বাড়িতে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে কেন তার নোবেলটি ডিলিট করতে যাচ্ছে। তখন জিসু বলে এই নোবেলের জন্য ইয়ানকির জীবন বিপদে আছে, তাই সে ইয়ানকির জীবনটাকে বিপদে ফেলতে চায় না। কিন্তু ইয়ানকি তখন জিসুকে নোবেলটাকে ডিলিট করার জন্য বারবার মানা করতে থাকে। ইয়ানকিকে চুপ করানোর জন্য জিসু তখন তাকে কিস করে বসে। তখন সাথে সাথে ইয়ানকি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিসু বুঝতে পারে এখনই তাদের দুজনের বাস্তব দুনিয়া থেকে নোবেল দুনিয়াতে চলে যাওয়ার জন্য সময় হয়েছে। জিসু দেখতে পায় নোবেলের দুনিয়াতে এসে সুইমিং পুলেই আছে, কিন্তু ইয়ানকি তো চলে এসেছে অন্য একটি জায়গায়। হান তো সেই মুহূর্তে ইয়ানকির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। ইয়ানকি সেই রাস্তায় সিসিটিভি দেখতে পায়। ইয়ানকি তাই ইচ্ছে করে গাড়ির সামনে চলে আসে যেন এখানে সত্যি সত্যি হান তার অ্যাক্সিডেন্ট করাতে পারে, তাহলে তো সে হানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারবে। হান এখানে ইয়ানকির অবস্থা একদম খারাপ করে ফেলে। জিসু সেখানে গাড়ি নিয়ে চলে আসে আর হানের গাড়িটিকে উড়িয়ে দেয়। জিসু ইয়ানকিকে জড়িয়ে ধরে আর কান্না করে বলতে থাকে ইয়ানকি কি একবারও তার কথা চিন্তা করেনি, কেন ইয়ানকি নিজেকে বিপদের মুখে ঠেলে দিল। ইয়ানকি তখন বলে সে এরকমটা করেছে শুধুমাত্র হানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য। জিসু ইয়ানকিকে তারপর রেগে বলে দেয় ইয়ানকি যেন এখন থেকে হানের বিষয় থেকে দূরে থাকে, কারণ এতে করে ইয়ানকির জীবন বিপদে থাকবে। ইয়ানকি জিসুর কথা শুনতে চায় না, তাই জিসু ইয়ানকির সাথে রাগ করে কথা বলে না। তাই ইয়ানকি পায়ে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করতে থাকে। তাই জিসু তার কাছে চলে আসে আর তাকে কোলে তুলে নেয়। ইয়ানকি তখন জিসুকে জড়িয়ে ধরে আর বলে জিসু যেন তাকে নিয়ে চিন্তা না করে, কারণ সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। ইয়ানকি তো তখন অনেক কথা বলে জিসুর মনটা গলিয়ে নেয়। জিসু তখন ইয়ানকিকে সোফাতে নিয়ে রোমান্স করতে থাকে আর তাদের দুজনের এরকম একটা সুন্দর মুহূর্তে সেখানে জিসুর মা বাবা চলে আসে। জিসুর মা বাবা তো তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। ইয়ানকি তো তখন ভয় পেয়ে লুকিয়ে পড়ে। জিসুর মা বাবা ইয়ানকিকে বলে সে যেন তাদের ছেলের কাছ থেকে দূরে থাকে, তাহলে তার বিনিময়ে তারা ইয়ানকিকে অনেক টাকা দেবে। ইয়ানকি তখন বলে তার টাকা লাগবে না, তাদের কথা মতো সে এমনিতেই জিসুর সাথে ব্রেকআপ করে নেবে। কিন্তু জিসু তো ইয়ানকির সাথে ব্রেকআপ করতে চায় না। জিসুর মা ইয়ানকিকে বলে জিসুর বাবা তার ছেলে জিসুর জন্য অলরেডি একটি মেয়ে পছন্দ করে ফেলেছে আর মেয়েটি হচ্ছে তাদের বিজনেস পার্টনারের, তাই তাদের বিজনেসের খাতিরে মেয়েটিকে জিসুকে বিয়ে করতেই হবে। জিসুর মা ইয়ানকির হাতে চেক তুলে দেয় আর বলে দেয় ইয়ানকি যেন তার ছেলের সাথে ব্রেকআপ করে নেয়। ইয়ানকি তো তারপর খুব হ্যাপি ছিল কারণ সে অনেকগুলো টাকা পেয়েছে। জিসু বলে তাহলে ইয়ানকি কি তার সাথে সত্যি সত্যি ব্রেকআপ করে নেবে। ইয়ানকি বলে সে জিসুর সাথে কখনোই ব্রেকআপ করবে না, সেই সমস্যাটা সমাধানের জন্য ব্যবস্থা করবে আর তার কোনো প্রবলেম নেই, সে তো অনেকগুলো টাকা পেয়ে গেল। তারপর দেখা যায় জিসুর সাথে যে মেয়েটির বিয়ে ঠিক হয়ে আছে সেই মেয়েটি আর কেউ নয়, সেই মেয়েটি হচ্ছে বাস্তব দুনিয়ার লিন। লিন জিসুর সামনে এসে তাকে নিজের ফিয়ন্সি হিসেবে পরিচয় দেয়, কিন্তু জিসু তখন বলে দেয় যে ইয়ানকি হচ্ছে তার গার্লফ্রেন্ড আর সে ইয়ানকিকে ছাড়া কাউকে বিয়ে করবে না। ইয়ানকি আর লিনের মাঝে তো তখন জিসুকে নিয়ে অনেক ঝগড়া হয়ে যায়। ইয়ানকি বলে সে যদি এবারও অনেকগুলো টাকা পায় তাহলে সে জিসুকে ছেড়ে দিতে রাজি আছে। জিসু তখন ইয়ানকিকে তার রুমে ডেকে নেয় আর বলে তার কত টাকা দরকার হবে সে এখন তাকে দেবে। এই বলে তো জিসু তো তখন ইয়ানকির সাথে রোমান্স করতে থাকে। তাদের দুজনের মাঝে অফিস রোমান্স হতে থাকে। তখনই সেখানে জিসুর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এতে করে তো তারা দুজনে খুব লজ্জায় পড়ে যায়। ইয়ানকি জিসুকে বলে অফিসে তাদের দুজনের মাঝে ডিস্টেন্স থাকা দরকার। তারপর কফি নেওয়ার বাহানা করে তারা দুজন দুজনের সাথে অফিসে দেখা করে, কিন্তু বাকি সব কলিগরা তো তাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে। তারপর অফিস শেষ হবার পর সবাই
লুকিয়ে থাকে এটা দেখার জন্য যে ইয়ানকি আর জিসুর মাঝে কি চলছে। তারা দেখতে পায় তারা দুজন তো এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। এতে করে তারা হ্যাপি হয়ে যায়। তারা দুজন যখন একসঙ্গে অফিস থেকে ফিরছিল তখন লিন বলে যে সে ইয়ানকির সাথে একা কথা বলতে চায়। জিসু তাদের দুজনকে ফলো করতে থাকে, কারণ অলরেডি ইয়ানকি তাকে বলেছিল যে যদি সে লিনের সাথে থাকে তাহলে তার ভয় হবে। জিসুকে পাওয়ার আশায় লিন আবার ইয়ানকির ক্ষতি না করে দেয়। লিন তারপর ইয়ানকিকে একটি ব্ল্যাক চেক দেয় আর বলে সে যেন জিসুর কাছ থেকে দূরে থাকে। কিন্তু ইয়ানকি তখন বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলতে থাকে। সে বলতে থাকে তার আর জিসুর মাঝে লাভ স্টোরিটা খুব হার্ট টাচিং, অনেক কষ্ট করে তার আর জিসুর মাঝে মিল হয়েছে। হার্ট টাচিং লাভ স্টোরি শুনে তো লিন তখন কেঁদেই ফেলে। তাই সে ইয়ানকির কাছ থেকে জ্যাকটি নিয়ে নেয় আর বলে সে এখন থেকে জিসুর কাছ থেকে দূরে থাকবে। জিসু তো দূর থেকে তাদের দুজনের কথাগুলো শুনে যাচ্ছিল। দেখা যায় ঠিক একইবারে হানও ছিল। জিসু তো তার গার্লফ্রেন্ড ইয়ানকির খুব প্রশংসা করতে থাকে যে সে কিভাবে লিনকে ম্যানেজ করে নিল। হান তারপর লিনকে মেসেজ করে আর বলে তার উচিত জিসুর মা বাবাকে ইয়ানকি আর জিসুর রিলেশনের ব্যাপারে বলে দেওয়া। লিন তাই জিসুর মা বাবাকে সত্যিটা জানিয়ে দেয়। তাই জিসুর মা বাবা ইয়ানকিকে খুব বকুনি দিতে থাকে সে কেন এখনো তার ছেলের সাথে ব্রেকআপ করেনি। জিসু বলে দেয় তারা দুজন কখনো আলাদা হবে না। লিন ইয়ানকিকে বলে যে তার পেটে জিসুর বাচ্চা আছে, তাই সেই একমাত্র জিসুকে বিয়ে করবে। আসলে লিন এসব বলে যাচ্ছিল সে নিজে খারাপ প্রমাণ হওয়ার জন্য। জিসুর মা বাবা তাই বলতে থাকে লিন কেন ইয়ানকিকে এরকম মিথ্যে কথা বলে যাচ্ছে। তারা কখনো ভাবেনি যে লিন এমন ধরনের মেয়ে, যে মেয়ে কিনা তাদের ছেলের সম্মানই নষ্ট করে দেবে। জিসুর মা বাবা তাই রেগে গিয়ে লিনকে বাড়ি থেকে বের করে দেয়। লিনের সাথে তার ছেলের বিয়ে ভেঙে দেয়। অবশেষে তারা ইয়ানকিকেই তাদের ছেলের বউ হিসেবে মেনে নেয়। জিসু তারপর ইয়ানকিকে নিয়ে হানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে। তখন কম্পিউটার সিস্টেম ভালো করে কাজ করছিল না, তাই জিসু ইয়ানকিকে কিস করে দেয় আর বলে এই বিষয়টাই তাদের সিস্টেমে মিসিং ছিল। তারপর ইউলি দূর থেকে দেখতে পায় যে শিনিং এর সাথে অন্য একটি ছেলের ভাবসাব চলছে। এতে করে তো সে খুব কষ্ট পায়। সে শিনিং এর সাথে অন্য একটি ছেলেকে মেনে নিতে পারছিল না। ইয়ানকি আর জিসু দূর থেকে তাদের এই বিষয়গুলো লক্ষ্য করতে পারে। ইয়ানকির এসব দেখে ভালো লাগে না, কারণ সে ইউলি আর শিনিং এর মাঝে হ্যাপি এন্ডিং দেখতে চায়। তারপর হান ছদ্মবেশে চলে আসে শিনিং এর ক্ষতি করার জন্য। জিসু তা বুঝে ফেলে আর তার সাথে ফাইট করতে থাকে। হান যখন পালাতে যাবে তখন ইয়ানকি তার পিছু করতে থাকে। জিসু তো তখন ইয়ানকিকে হারিয়ে ফেলে। যখন সে ইয়ানকিকে খুঁজে পায় তখন সে ইয়ানকিকে জড়িয়ে ধরে আর বলে সে এখনই তো ইয়ানকিকে হারিয়ে ফেলতে যাচ্ছিল। ইয়ানকি তখন জিসুকে চুপ করানোর জন্য তাকে কিস করে বসে। পরদিন জিসু আর কি দুজনের হাত ধরে অফিসে চলে আসে। এবার তারা সবার কাছে প্রকাশ করে দেয় যে তারা রিলেশনে আছে। তারপর হান তো শিনিকে কিডন্যাপ করে নেয়। শিনিকে বাঁচানোর জন্য ইয়ানকি আর জিসু চলে আসে। হান বলে সে তো জিসুর থেকে বদলা নিয়েই ছাড়বে, কারণ তার জন্য তার গার্লফ্রেন্ড লি তাকে ছেড়ে চলে গেছে। হান তখন জিসুকে সুইসাইড করতে বলে আর বলে জিসু যদি এখন সুইসাইড না করে তাহলে শিনিকে উপর থেকে এসে ফেলে দেবে। জিসু তো কৌশলে এখানে শিনিকে বাঁচিয়ে নেয়। হান আর জিসুর মাঝে অনেক ফাইট হতে থাকে, কিন্তু হান এখানে জিসুকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে। হান সেখান থেকে সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। ইয়ানকি তখন খুব কান্না করতে থাকে। জিসু বলে আমি অনেকটা হ্যাপি আছি, কারণ আমি তোমাকে বাঁচাতে পেরেছি, তোমার কিচ্ছু হয়নি। তারপর জিসু সেখান থেকে বাস্তব দুনিয়াতে ফিরে আসে, কিন্তু সে দেখতে পায় ইয়ানকি এখনো নোবেলের দুনিয়াতেই রয়ে গেছে। জিসু আবার সেই নোবেলটাকে লিখতে থাকে যেন সে ইয়ানকিকে বাঁচাতে পারে আর বাস্তব দুনিয়াতে ফিরিয়ে আনতে পারে। অন্যদিকে সেই জিসুর যখন জ্ঞান ফিরে তখন তার ব্যবহার দেখে ইয়ানকি বুঝতে পারে যে এটা তার ভালোবাসা জিসু নয়, এটা হচ্ছে মিস্টার জি। ফে মিস্টার জি কে বলতে চায় যে সে তো ইয়ানকির সাথে রিলেশনে আছে, সে কি এ কথা ভুলে গেছে। তখন ইয়ানকি ফের মুখ চেপে ধরে আর বলে মিস্টার জি বুঝি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই সে যেন তার ভাইকে তাদের রিলেশনের ব্যাপারে না বলে। ইয়ানকি বলতে থাকে যদি জিসু বাস্তব দুনিয়াতে ফিরে যেতে পারে তাহলে সে এখনো কেন নোবেলের দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে যেতে পারলো না। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম যে মিস্টার জি তো সবকিছু ভুলে গেছে। ফে তার ভাইকে বলতে চায় যে কির সাথে তার রিলেশন আছে। তারা দুই ভাই বোন যখন হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে তখন মিস্টার জি দেখতে পায় যে কি তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করছে। মিস্টার জি বলতে থাকে যে কি এখানে কি করছে। তখন ফে বলে সে কি ভুলে গেছে যে কি তাদের অ্যাপার্টমেন্টই রেন্ট করেছে। মিস্টার জিও ভাবতে থাকে সত্যি সত্যি কি এর সাথে তার রিলেশন ছিল। পরদিন জিসু আর কি যখন অফিসে চলে আসে তখন তারা হাত ধরে আসে না, তাই বাকি সব কলিগরা
কলিগরা বলতে থাকে তাদের মাঝে কি ঝগড়া হয়েছে। মিস্টার জির অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে মিস্টার জি এর কিছু একটা হয়েছে। তারপর অ্যাসিস্ট্যান্ট মিস্টার জি কে বলতে থাকে সে কি আবারও সিঙ্গেল হতে চায়, কিন্তু তার গার্লফ্রেন্ড সে কি ভুলে গেছে। মিস্টার জি যখন অফিসও দেখতে পায় সবাই শুধু এটাই বলে যাচ্ছে যে ইয়ানকির সাথে তার রিলেশন ছিল, তাই মিস্টার জি ইয়ানকির সাথে একা কথা বলতে চায়। মিস্টার জি ইয়ানকিকে বলে আমরা কি সত্যি সত্যি ডেট করেছিলাম, আমার শুধু মনে আছে তোমার সাথে লাস্ট আমার রেস্টুরেন্টেই দেখা হয়েছিল, এরপর থেকে আমার কিছুই মনে নেই। ইয়ানকি বলে তুমি যদি আমাকে মনে না করতে পারো তাহলে আমি তোমাকে জোর করব না, তুমি আমাকে ইগনোর করতে পারো। মিস্টার জি তো দেখতে পায় তার প্রতি ইয়ানকির কোনো ইন্টারেস্টই নেই। তারপর শিনিং এর সাথে মিস্টার জি এর দেখা হয়। শিনিং ও মিস্টার জি কে একই কথা বলতে থাকে যে তার সাথে সে ইয়ানকিকে কেন দেখতে পাচ্ছে না। মিস্টার জি বলে সে তো ইয়ানকিকে পছন্দই করে না, আর ইয়ানকির সাথে যদি সে রিলেশন করেও থাকে সে সবকিছু ভুলে গেছে। তখন শিনিং বলে তার ইয়ানকির সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত নয়, কারণ ইয়ানকি বড় ভালো মেয়ে। তারপর ইয়ানকি তো বারবার চেষ্টা করছে বাস্তব দুনিয়াতে জিসুর কাছে ফিরে যাওয়ার জন্য, তাই সে অনেক কৌশল অবলম্বন করতে থাকে বাস্তব দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য। ইয়ানকির পাগলামো দেখে ফেই বলতে থাকে তার মনে হচ্ছে তার ভাইয়ের স্মৃতিশক্তি হারায়নি, বরঞ্চ এবার ইয়ানকির স্মৃতিশক্তি হারিয়ে গেছে। অন্যদিকে আমরা বাস্তব দুনিয়াতে জিসুকে দেখতে পাই। জিসু, শিনিং আর লু মিলে চেষ্টা করছে কিভাবে নোবেলের দুনিয়া থেকে তারা ইয়ানকিকে ফিরিয়ে আনতে পারবে। তারপর ইয়ানকি মিস্টার জি এর সাথে একা কথা বলে। ইয়ানকি এখানে তাকে সব সত্যি কথা বলে দেয় যে সে তো বাস্তব দুনিয়া থেকে নোবেল দুনিয়াতে ফিরে এসেছে, আর এতদিন মিস্টার জি এর জায়গায় বাস্তব দুনিয়া থেকে জিসু ফিরে এসেছিল, আর জিসুর সাথে এতদিন তার রিলেশন ছিল। মিস্টার জি সবকিছু বুঝতে পারে। ইয়ানকি বলে এখন সে বাস্তব দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে জানে না যে নোবেলটি কখন শেষ হতে যাচ্ছে। সে শুধু চায় ইউলি আর শিনিং এর মাঝে হ্যাপি এন্ডিং। মিস্টার জি বলে সে ইয়ানকিকে বাস্তব দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য হেল্প করবে। এই কথা বলে মিস্টার জি বলে সে এখনই শিনিং এর সাথে দেখা করতে যাবে। তখন ইয়ানকি ভাবতে থাকে মিস্টার জি আবার শিনিং এর সাথে প্রেম করবে না তো, শিনিং এর সাথে প্রেম করেই সে এই নোবেলে কি হ্যাপি এন্ডিং পেতে চাইছে। তারপর দেখা যায় সত্যি সত্যি মিস্টার জি শিনিং এর কাছে চলে এসেছে। মিস্টার জি শিনিং এর খুব কেয়ার করতে থাকে, কারণ এবার সে ইউলির জায়গায় শিনিং এর সাথে প্রেম করে এই নোবেলটাতে হ্যাপি এন্ডিং নিয়ে আসতে চাইছে। কিন্তু কি মিস্টার জি কে আটকাতে থাকে, কিন্তু ইয়ানকি তো চাই এই নোবেলটাতে শিনিং আর ইউলিকে নিয়ে একটা হ্যাপি এন্ডিং। মিস্টার জি যখন শিনিং এর খুব কেয়ার করে যাচ্ছিল তখন মিস্টার জি কে আটকানোর জন্য ইয়ানকি ইউলিকে ফোন করে। ইউলি চলে আসে শিনিং এর সাথে দেখা করার জন্য, কিন্তু শিনিং ইউলিকে অ্যাভয়েড করে চলে যায়। অন্যদিকে বাস্তব দুনিয়াতে জিসু তো বারবার চেষ্টা করে যাচ্ছে এই নোবেলটাকে ঠিক করার জন্য আর ইয়ানকিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে বারবার ব্যর্থ হতে থাকে, কেননা অন্যদিকে হান দুষ্টু বুদ্ধি করে যাচ্ছিল। হান জিসুর নোবেলটাকে আবারও হ্যাক করে নিয়েছিল। হান নোবেলটাতে এমন কিছু লিখতে থাকে যেন ইয়ানকির মৃত্যু হয়ে যায়। ইয়ানকি তাই নোবেলের দুনিয়ায় একটি রুমে আটকে যায়, আর সেই রুমটাতে আগুন লেগে যায়। ইয়ানকি তখন অন্য একটি দুনিয়াতে চলে আসে। বাস্তব দুনিয়াতে সবাই বুঝতে পারে যে ইয়ানকির বিপদ আছে। জিসু, শিনিং, লু এরা সবাই হানকে ধরে নেয়। তখন হান জিসুকে বলে যে তার ভালোবাসা ইয়ানকি মরতে চলেছে। জিসু তারপর ইয়ানকিকে বাঁচানোর জন্য তার নোবেলটিকে কন্ট্রোলে এনে ফেলে। তারপরে দেখা যায় ইয়ানকি বাস্তব দুনিয়াতে ফিরে এসেছে। তখন ইয়ানকিকে সাথে সাথে জিসু ফোন করে। ইয়ানকি খুব হ্যাপি হয়ে যায়, কারণ সে এবার বাস্তব দুনিয়াতে ফিরে আসতে পেরেছে। তখন হান সেখানে চলে আসে আর ইয়ানকিকে আঘাত করে ফেলে। ইয়ানকি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। হান ইয়ানকিকে বলে সে এবার মরতে চলেছে। হান ইয়ানকিকে বন্দি করে ফেলে আর জিসুকে বলে তার সাথে দেখা করার জন্য। জিসু পাগলের মতো চলে আসে ইয়ানকিকে বাঁচানোর জন্য। জিসু আগে থেকে প্ল্যান করে রেখেছিল হানের 12টা বাঁচানোর জন্য। হান তাই বাস্তব দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যায়। ইয়ানকি জিসুকে বলতে থাকে যে তার নোবেলটি আবারও পুনরায় শুরু হতে যাচ্ছে। এই কথা বলে ইয়ানকি তখন জ্ঞান হারিয়ে ফেলে। জিসু তখন ইয়ানকির সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত একে একে কল্পনা করতে থাকে। ইয়ানকি জ্ঞান ফিরলে দেখতে পায় যে সে তো আবার নোবেলের দুনিয়াতে ফিরে এসেছে, কিন্তু নোবেলটি আবার প্রথম থেকে শুরু হয়েছে। সে ওই দিনটা দেখতে পায় যেদিন কিনা ইউলির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, কিন্তু এবার সে দেখতে পায় যে ইউলির জায়গায় শিতিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইয়ানকি জিসুকে বলতে থাকে সে কেন আবার নোবেলটি প্রথম থেকে শুরু করতে গেল। এবার তো আবারও শিনিং আর ইউলির মাঝে শিতিয়ান চলে এসেছে। দেখা যায় শিনিং তো ইউলির সাথে ব্রেকআপ করে নিতে চায়। ইউলি শিনিংকে বলে শিনিং কি তাকে ভুল বুঝছে, শিতিয়ানের সাথে তো তার কোনো সম্পর্ক নেই, সে এমনিতেই শিতিয়ানের কেয়ার করে যায়। শিনিং ইউলির কথা শুনতে চায় না আর তার সাথে ব্রেকআপ করে নেয়। তারপর শিনিং আর ইউলি বেস্ট আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ড পায়। তখন মিডিয়ার লোকেরা তাদের দুজনকে জিজ্ঞাসা করতে থাকে যে হঠাৎ করে তারা ব্রেকআপ কেন করে নিল। ইউলি সবাইকে জানায় তারা শুধুমাত্র এখন ক্যারিয়ারের দিকে ফোকাস রাখতে চায়। তারপর বিচে শিনিং আর ইউলি একা একা কথা বলতে থাকে। শিনিং ইউলিকে থ্যাঙ্কস জানায় মিডিয়ার লোকেদের সাথে কথা বলার জন্য। এখানে কথাবার্তার মাঝে তাদের দুজনের মধ্যে অনেকটা মিল হয়ে যায়। জিসু আর ইয়ানকি তো তাদের দুজনকে দূর থেকে দেখতে থাকে। তারা অবশেষে দেখতে পেল যে শিনিং
আর ইউলির মাঝে অনেকটা মিল হয়ে গেছে। ইয়ানকি তখন যিসুর হাঁটি ধরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিনিংও সুস্থ হয়ে যায় আর সে তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে। আর এভাবেই নোভেলটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যিসু আর ইয়ানকি আবারও চলে আসে বাস্তব দুনিয়াতে। যিসু পাগলের মতো ছুটে চলে আসে ইয়ানকির কাছে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইয়ানকি তো যিসুর সাথে কান্না করে ফেলে। অনেক কষ্টের পর সে ইউলি আর শিনিং এর মাঝে এই নোভেলটাতে হ্যাপি এন্ডিং দেখতে পেয়েছে। যিসু ইয়ানকিকে বলে যে হান পালিয়ে গেছে, এখন তাদের সবাইকে হানকে খুঁজতে হবে। ইয়ানকি যিসুকে বলে সে তাকে রিওয়ার্ড দিতে চায়। এ কথা বলে সে যিসুকে কিস করে বসে। তারপর ইয়ানকি যিসুর বাড়ি ছেড়ে চলে যায়। যিসুকে ইয়ানকিকে নিয়ে আসে তার সাথে ডেট করার জন্য। ইয়ানকি তখন বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। যিসু ইয়ানকির কাছ থেকে চলে গেলে ইয়ানকির মনে হতে থাকে যেন কেউ তাকে ফলো করছে, কিন্তু তারপর সে দেখতে পায় যে তার পেছনে তো শিনিং রয়েছে। তাই এতে করে তার সব ভয় কেটে যায়। যিসু যখন বাড়ি ফিরে আসে তখন সে ইয়ানকিকে খুব মিস করতে থাকে। সে তার বাড়ির প্রতিটা কোণায় শুধু ইয়ানকিকেই দেখতে থাকে। তারপর যিসুর ফোনে অপরিচিত কেউ মেসেজ করে আর বলে সে তো যিসুকে ছাড়বে না। এই মেসেজটি দেখে সে চিন্তায় পড়ে যায়। ইয়ানকিকে ফোন করে যে সে ঠিক আছে কিনা। ইয়ানকি তখন বলে সে ঠিক আছে, সে তো প্ল্যান করছে আগামীকাল সে যিসুর সাথে ডেট করার সময় কোন ড্রেসটা পরবে। তারপর যিসু ইয়ানকিকে প্রোটেক্ট করার জন্য তার অফিসে চলে আসে আর তার প্রতি অনেক কেয়ার দেখাতে থাকে। ইয়ানকি যিসুর এই ব্যাপারটা বুঝতে পারে না। আমরা দেখতে পাই ইয়ানকি আর যিসু দুজনকেই হান ফলো করে যাচ্ছিল। যিসু আর ইয়ানকি একসাথে চলে আসে ডেট করার জন্য। এখানে তারা অনেক সুন্দর মুহূর্ত কাটায়। যিসু তারপর ইয়ানকিকে সারপ্রাইজ দেয়। ইয়ানকি তো খুব হ্যাপি হয়ে যায় আর তাকে কিস করে বসে। যিসু তখন ইয়ানকিকে শক্ত করে জড়িয়ে ধরে আর তাকে ধরা দেয় না যে ইয়ানকির জীবন এখন বিপদে আছে। দুজনে মিলে তো খুব সুন্দর সময় কাটাচ্ছিল, কিন্তু যিসু দূর থেকে লক্ষ্য করতে পারে যে হান তাদেরকে ফলো করে যাচ্ছে। যিসু হানের কাছ থেকে ইয়ানকিকে বাঁচাতে পারে না। হান ইয়ানকিকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে, কিন্তু তারপর আমরা বুঝতে পারি যে এতক্ষণ যাবৎ সবকিছুই ছিল যিসুর স্বপ্ন। আসলে যখন থেকে সে মেসেজ পেয়েছে অজানা কোনো ব্যক্তি তার কাছ থেকে বদলা নিতে চায়, তারপর থেকে ইয়ানকিকে নিয়ে তার ভয় হচ্ছে। তারপর অনেক রাতের বেলা যিসুর কাছে চলে আসে লিন। যিসু লিনকে তার বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ এত রাতে যিসুর সাথে লিনকে দেখতে পেয়ে ইয়ানকি তাকে ভুল বুঝবে। কিন্তু লিন এখানে এসেছে যিসুর কাছ থেকে ক্ষমা চাইতে, কারণ লিনকে কেন্দ্র করেই তো হান যিসুর কাছ থেকে বদলা নিতে চায়। পরদিন সকালে দেখা যায় যে যিসু লিনকে সাথে করে একটি রেস্টুরেন্টে চলে এসেছে। তখন তাদের দুজনকে ফলো করে যাচ্ছে হান। ইয়ানকি যখন সেখানে চলে আসে তখন যিসু ইয়ানকির সাথে ব্রেকআপ করে নেয়। ইয়ানকি তখন ভাবতে থাকে যিসু হয়তো বা তার সাথে মজা করছে, কিন্তু যিসু ইয়ানকিকে বলে সে সিরিয়াসলি বলছে, সে ইয়ানকির সাথে ব্রেকআপ করে নিতে চায়। এ কথা শুনে তো ইয়ানকির মনটাই ভেঙে যায়। আসলে এসব কিছু করছিল যিসু একমাত্র ইয়ানকিকে বাঁচানোর জন্য, কারণ সে জানতো তারই কারণে হান এখন ইয়ানকিকে মেরে ফেলতে চাইছে। তাই যিসু এখন ইয়ানকিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। ইয়ানকি যিসুকে জোর করতে থাকে যে সে কেন তার সাথে এরকমটা করছে। সেই মুহূর্তে লিন যিসুর হাতটি ধরে নেয় আর বলে এখন থেকে তো যিসু আর লিন এক হয়ে গেছে। ইয়ানকি তো এই কথা শুনে কান্না করে সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি ইয়ানকিকে কষ্ট দিয়ে যিসু কতটা কষ্ট পাচ্ছে। তারপর আমরা দেখতে পাই যে ইয়ানকি অনেক কষ্টে ড্রিঙ্কস করে যাচ্ছে। ড্রাঙ্ক অবস্থায় সে ব্রেকআপ সং গাইতে থাকে। যিসু কেন তাকে ছেড়ে চলে গেল এ কারণে সে অনেক কান্না করতে থাকে। ইয়ানকির এরকম অবস্থা দেখে সিংসিং তো তা সহ্য করতে পারছিল না। সিংসিং দেখতে পায় যিসু আর লিন এক হয়ে গেছে। সিংসিং তাই এসে যিসুকে পিটুনি দিতে থাকে কেন সে তার বান্ধবীকে ধোকা দিল। এসব কথা নিয়ে তো তখন সিংসিং এর বয়ফ্রেন্ড লু আর যিসুর মাঝে অনেক ঝগড়া হয়ে যায়। যিসু ধরাই দেয় না যে তাদের সবাইকে কষ্ট দিয়ে সে কতটা কষ্ট পাচ্ছে। তারপর হান তো যিসুকে কিডন্যাপ করে নেয়। লিন তা দেখতে পায় আর সে ইয়ানকিকে এই ব্যাপারে জানায়। লিন ইয়ানকিকে সমস্ত সত্যিটা বলে দেয় যে যিসু ইয়ানকিকে বাঁচানোর জন্যই এতদিন অ্যাক্টিং করে গিয়েছিল। যিসুর সাথে তো তার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র হানের কাছ থেকে ইয়ানকিকে বাঁচানোর জন্য যিসু ইয়ানকিকে দূরে সরিয়ে দিয়েছিল। অন্যদিকে হান তো যিসুকে খুব পিটুনি দিতে থাকে। হান যিসুর অবস্থা পুরো খারাপ করে ফেলে আর বলতে থাকে সে এতদিন যাবৎ যিসুকে কতটা হিংসে করে এসেছে, কেন সবাই সবসময় যিসুকেই পছন্দ করে এসেছে। হান বলতে থাকে সে এই পৃথিবীতে আর থাকতেই চায় না, এই পৃথিবী থেকে সে অন্য দুনিয়াতে আরো বেশি ভালো থাকবে। হানের কথায় তখন অন্য দুনিয়ার পথ খুলে যায়। যিসু তখন হানকে সেই দুনিয়াতে যেতে মানা করে, কারণ ওই দুনিয়াতে চলে গেলে সে আর ফিরে আসতে পারবে না। যিসু যখন হানকে আটকাতে যায় তখন যিসু হানের সাথে সাথে সেই দুনিয়াতে চলে যায়। ইয়ানকি যখন যিসুকে বাঁচাতে আসে সে দেখতে পায় যে বড্ড দেরি হয়ে গেছে। হান আর যিসু এখন অন্য দুনিয়াতে চলে গেছে। ইয়ানকি তারপর থেকে একা একা জীবনযাপন শুরু করে। ইয়ানকি যিসুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো খুব মিস করতে থাকে। ইয়ানকি যিসুকে মিস করে যিসুর বাড়িতে চলে আসে আর বাড়ির প্রতিটা কোণাতে সে শুধু যিসুকেই দেখতে পায়। তারপর একদিন খুব বৃষ্টি হচ্ছিল
যাচ্ছিল। ইয়ানকি যখন সাইকেল দিয়ে আসছিল তখন সে সাইকেল থেকে পড়ে যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে যিসু ছাতা নিয়ে ইয়ানকির কাছে চলে আসে। এতদিন পর ইয়ানকি যিসুকে দেখতে পেয়ে কান্না করে ফেলে আর তাকে আলতো করে টাচ করতে থাকে যে যিসুকে সত্যি সত্যি তার কাছে ফিরে এসেছে। যিসু ইয়ানকিকে বলে যে ইয়ানকির কাছে ফিরে আসতে তার খুব দেরি হয়ে গেছে। ইয়ানকি তারপর থেকে ভয় পেতে থাকে যিসু আবার তাকে ছেড়ে চলে যাবে না। এই ভয়ে ইয়ানকি যিসুকে শক্ত করে জড়িয়ে ধরে। যিসু বলে সে ইয়ানকিকে ছেড়ে আর কোথাও যাবে না। ইয়ানকি যিসুকে বলতে থাকে সে কিভাবে এই দুনিয়াতে ফিরে আসলো। তখন যিসু বলে ওই দুনিয়াতে তার হানের সাথে খুব মারপিট হয়েছিল। হান এই দুনিয়া থেকে ফিরে আসতে চায়নি, কিন্তু যিসু তখন হানকে লিনের ব্যাপারে বলেছিল যে লিন আবারও চাইছে হানের কাছে ফিরে আসার জন্য। হান তো লিনকে খুব ভালোবাসতো আর লিনের কথা ভেবেই সে এই দুনিয়াতে ফিরে এসেছে। অন্যদিকে দেখা যায় হান আর লিনের মাঝে সত্যি সত্যি মিল হয়ে গেছে। অবশেষে ইয়ানকি আর যিসুর মাঝে তো মিল হয়ে গেল। এখানে যখন তাদের মাঝে রোমান্স হয়ে যাচ্ছিল তখনই সেখানে যিসুর মা বাবা চলে আসে। যিসুর মা বাবা তো তাদের দুজনকে এরকম অবস্থায় দেখে নেয়। তারা বলতে থাকে এবার তো তাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলতে হবে। তারপর ইয়ানকি দেখতে পায় যিসু একটি ঘরকে তাদের দুজনের ছবি দিয়ে সাজিয়ে নিয়েছে। এতে করে ইয়ানকি তো খুব হ্যাপি হয়ে যায়। যিসু ইয়ানকিকে জড়িয়ে ধরে বলে সে ইয়ানকিকে ছেড়ে আর কোথাও যাবে না, সে সারাটা জীবন ইয়ানকির পাশেই থাকবে। এখানে তারা দুজন দুজনের সাথে রাত কাটায়। ইয়ানকি যিসুকে আলতো করে টাচ করতে থাকে আর তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। তারপর দেখা যায় তাদের দুজনের বিয়ে হয়ে গেছে। বিয়ের পর তাদের দুজনের মাঝে ঘর গোছানো নিয়ে খুব ঝগড়া হতে থাকে। আর ইয়ানকি যখন যিসুর সাথে রাগ করে বসে, যিসু তখন ইয়ানকির রাগ ভাঙানোর জন্য তার সাথে রোমান্স করতে থাকে। তারপর আমরা যিসু আর ইয়ানকিকে বিচে দেখতে পাই। যিসু আর ইয়ানকি বলতে থাকে তাদের লাইফটা পুরো নোবেলের মতো হয়েছে। যিসু আর ইয়ানকি সেখানে খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। যিসু আর ইয়ানকির ভালোবাসা পূর্ণতা পেল। আর এখানেই টু শিপ সামওয়ান এই চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।